বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আজকে আমাদেরকে অতিথি আগে আমি ঘোষণা দিয়েছিলাম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান সরকার। বন্ধুরা, আপনি একটু চেক করে দেখতে পারেন যে আমাদের শব্দ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ইমরান ভাই, আপনি শুনতে পাচ্ছেন তো আমাদের শব্দ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আমরা আসলে সবাই শুনতে পাচ্ছি। আমাদের কারিগরি দিক থেকে কোনো ত্রুটি নেই বলেই মনে হয়। তো ইমরানের সরকারকে কি নতুন করে পরিচয় দিয়ে দেওয়ার কোনো কারণ নেই বা প্রয়োজনও নেই বলে আমি মনে করি। তবে তাকে হঠাৎ করে কেন নিয়ে আসা এই লাইভ অনুষ্ঠানে, তার প্রশ্ন হয়তো আপনাদের জাগতে পারে। প্রশ্ন আমার যদি ক্যাপশন দেখে থাকেন তো আমি বলেছি ইমরান সরকার কি মনে করেন সেটা আলাদা কথা, যে ইমরান সরকার কেন অন্তরালে। আমার মনে হয়েছে যে তিনি সেই 1913 সালের 2013 সালের গণজাগরণ মঞ্চের, এটি বাংলাদেশের একটি ইতিহাস, বাংলাদেশের একটি আন্দোলন, যেটাকে আরব বসন্তের সাথে মিল রেখে বলা হতো বাংলাদেশের বসন্ত, যে আন্দোলনের মধ্য দিয়ে জাতির অর্জনও অনেক বড়। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখন আমরা তাকে অনেকটাই নির্লিপ্ত দেখছি, তিনি নির্বাচন করেছেন, সবগুলো বিষয় নিয়ে আলাপ করবো। তার আগে জানতে চাই, ইমরান সরকার, আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ হারুন ভাই। আমি মোটামুটি ভালোই ছিলাম, এখনো আছি আল্লাহর রহমতে ভালোই। গতকাল থেকে একটু পা ব্যথা ছিল, ব্যথাটা হালকা ছিল, আজকে একটু বেড়েছে, কিন্তু এমনিতেই ভালো আছি। ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি কমেন্ট করতে যান তাহলে আমাদের এই পেজের লিংকে গিয়ে পেজে গিয়ে কমেন্ট করতে হবে। আমার ব্যক্তিগত আইডি অথবা অন্য জায়গায় যদি কমেন্ট করেন, সেই কমেন্টগুলো আসলে আপনারা চাইলেও আমরা দেখাতে পারবো না। আর আপনাদের কিছু প্রশ্ন আমরা এখানে নেব এবং তার জবাব দেওয়ারও চেষ্টা করব। আমি মনে করি ইমরান সরকার নিশ্চয়ই সেগুলোর জবাব দেবেন। আমি একদম সাদা মাথায় একটি প্রশ্ন করতে চাই। ইমরান সরকার বা ইমরান ভাই যদি বলি, আপনার সাথে আমার পরিচয়ের কথা মনে আছে, যখন আপনি শাহবাগের গণজাগরণ মঞ্চের সেই আন্দোলন শুরু হয়, তখন আমরা 21 টেলিভিশনে আমি কাজ করি, তখন সেই খবর সংগ্রহ করতে গিয়েই প্রথম আপনার সাথে পরিচয়, তারপরে সেই পরিচয়ে আর কোনো ছেদ ঘটেনি এবং চলছে। তো আপনি এখন কি করছেন আসলে? আপনার দিনকাল কেমন কাটছে? এই করোনার মধ্যে আপনি কিভাবে কাটাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ হারুন ভাই। আমি, যেহেতু আপনি জানেন যে পেশায় একজন চিকিৎসক, তো করোনা পরবর্তী সময়ে একদম শুরু থেকে আমি নানাভাবে চেষ্টা করেছি যে একজন চিকিৎসক হিসেবে আমাকে কিভাবে এই সমাজের কল্যাণে কাজে লাগানো যায়। সেই চেষ্টা থেকে আমি, যখন একদম করোনা পরিস্থিতি শুরু হলো, প্রথমে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান কিছু মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছিলাম। তো সেটা করতে গিয়ে আমার একটা সময় এসে মনে হলো যে এই মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করাটা খুবই জরুরি। বিশেষ করে যখন আমি দেখলাম যে কোভিড আক্রান্ত চিকিৎসা যে সংকট, সেটার পাশাপাশি এই পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে যারা নন কোভিড পেশেন্ট, অন্যান্য বিভিন্ন ধরনের অসুখ বিসুখ যাদের আছে সমাজে, সেই মানুষগুলোর চিকিৎসা পাওয়া একদম একটা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। আপনারা জানেন সেটা এখনো আছে। পথে ঘাটে মানুষ মারা যাচ্ছিল, গাড়িতে মারা যাচ্ছিল, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছিল, অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছিল না, বা কোনো হাসপাতালের দরজায় ঘুরতে ঘুরতে মানুষ মারা যাচ্ছিল, নানান রকম সংকট চলছিল। তো তখন আমি একদম এটা একদম মার্চের শুরুতে, তখন হিউম্যানিটেরিয়ান কাজের পাশাপাশি আমি আমাদের আরো যারা কিছু সহযোদ্ধাদের মিলে আমরা জীবন বাঁচাতে কোটি প্রাণ নামে একটা কর্মসূচি হাতে নেই, যেখানে আমাদের বেশ কয়েকটি মেডিকেল টিম আছে, মেডিকেল টিম যেগুলো আমরা একদম ঘরে ঘরে বিভিন্ন জায়গায় রাস্তায় গিয়ে গিয়ে মানুষের সেবা করি, বিশেষ করে যারা নন কোভিড পেশেন্ট তাদেরকে। এর বাইরে আমাদের হিউম্যানিটেরিয়ান টিম আছে যেগুলো এই বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা, আর্থিক সহায়তা বা বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে শুরু থেকে কাজ করে যাচ্ছিল। তো এইভাবে আমি নিজেকে ক্ষুদ্র পরিসরে আমার যতটুকু সামর্থ্য, সেটার মধ্যে আমার বন্ধু বান্ধব, আমাদের যে সার্কেল বা আমাদের সমমনা যারা আছে তাদেরকে নিয়ে আমি শুরু থেকে চেষ্টা করছি যে আমার মানে যাই সামর্থ্য সেটুকু অন্তত মানুষের কাজে লাগানো। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে আপনি কি করছেন? মানে একটা মানুষকে তো বেঁচে থাকতে হয়, সেই জায়গাটাই আমরা জানতে চাচ্ছি। আয় করতে হয়। জানেন যে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ হারুন ভাই, আপনি জানেন যে এটা এই বিষয়ে এর আগে আমাদের অনেক আলোচনা হয়েছে যে
একদম 13 সালের পর যখন উত্তাল আন্দোলন শাহবাগে, আসলে আমার তো আমি সরকারি চাকরি করতাম তার আগে, স্বাস্থ্য বিভাগে কাজ করতাম, ঢাকা মেডিকেলে আমি পোস্টিং ছিল আমার। তো আমি জি পরিস্থিতির কারণে আমাকে আমার পক্ষে সম্ভব ছিল না যে সরকারি চাকরি করে আন্দোলন সংগ্রাম করা। তো আন্দোলনের একদম শুরুতেই আমি আমার চাকরি রিজাইন দিয়ে দেই, আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে দেই, সেলফ রিজাইন। কারণ তখন আমার পক্ষে হাসপাতালে ঠিক দায়িত্ব পালন করাও সম্ভব ছিল না, প্লাস হচ্ছে যে হাসপাতালে আমি যে একটা জায়গাতে কাজ করতাম সেটা খুবই সেন্সিটিভ জায়গা। সেই জায়গাতে ধরেন মানে নানান কারণেই আমার কাজ করাটা খুব কঠিন ছিল। হাসপাতালের অন্যদের জন্য খুব সেটা একটা কঠিন ব্যাপার ছিল যে আমি গেলাম, আমার সাথে ধরেন আমাকে দেখতে বা আমার সাথে কথা বলতে লোকজন ভিড় করলো আমার ওয়ার্ডে। এটা ধরেন মানে একজন ডাক্তার হিসেবে তো কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না, আমি নিজেও মানতে পারি না, বা ওই হাসপাতালের পরিবেশটাও সেরকম না। তো তখন আমি একদম শুরুতেই আমি চাকরি থেকে রিজাইন দেই, দিয়ে আমি কিছু প্রাইভেট কাজ করতাম, আমার কিছু মেডিকেল রিসার্চের কাজ ছিল। তো আমি তখন কিছু আউটসোর্সিং, কিছু ফ্রিল্যান্সিং রিসার্চের কাজে আহ, শুরু করি। এবং আপনি জানেন যে একটা সময়, ওই সময় আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি, এমনকি আপনি কাজ করেন ডয়চে ভেলেতে, আমি ডয়চে ভেলেতেও জি, একজন আপনি পেইড লিখেছেন, লেখক হিসেবে, হ্যাঁ লেখক লেখক হিসেবে আমি, লেখক হ্যাঁ লিখেছেন না, লেখক লেখক, অলরেডি পেড হ্যাঁ লেখক লেখক, আপনি। হ্যাঁ আমি লেখক ওখানে লিখি। তো সেখান থেকে যাই হোক, আমার হয়তো খুব যে বেশি আয় হয় তা না, কিন্তু এগুলো আমার প্রত্যেকটাই আমি কিছু রিসার্চের কাজ করে দেই, ফ্রিল্যান্স, বিভিন্ন জায়গার মেডিকেল রিসার্চ, বিভিন্ন রিসার্চ আর্টিকেল, নানান ধরনের ফ্রিল্যান্স কাজকর্ম করি ডাক্তারি বিদ্যায় যতটুকু সম্ভব। আর্টিকেল লিখেও আপনি জানেন যে ডাক্তারি, যেহেতু আপনি অনলাইন বোঝেন, টেকি মানুষ, টেকনোলজি বোঝেন, যে একটা ইয়াতে মেডিকেল রিলেটেড আর্টিকেল লিখলেও কিছু টাকা পাওয়া যায়। তো সেখান থেকেও কিছু টাকা আয় করা যায়। তো এইভাবে আমি আমার একটা মানে আয়ের একটা ব্যবস্থা আমি করেছি, যে যাতে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি। তো একজন ডাক্তারের জন্য স্বভাবতই আপনি জেনে থাকবেন যে একদম ক্লাসিক্যাল মেডিকেলের চাকরি, সরকারি চাকরি না করলেও বেঁচে থাকার মতো আয় করাটা একজনের ডাক্তারের জন্য খুব একটা কঠিন ব্যাপার না, চাইলে বিভিন্ন ধরনের জি জি, সেটা তো কাজকর্ম করার সুযোগ অবশ্যই আছে। হ্যাঁ, তার ব্যক্তিগত চিকিৎসার সুযোগ আছে। তো আপনি আমি বলছি যে আমরা যদি 2013 সালে সেই ঘটনাটি আমার এখনো মনে আছে যে 5 ফেব্রুয়ারি ওই দিনই কাদের মোল্লাকে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং ওই দিনই আন্দোলনটা কয়েকজন আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট কাজ শুরু করেন, এবং আমরা 5 তারিখ থেকেই ধরি যে শাহবাগের গণজাগরণ মঞ্চ কাজ শুরু করে, বা ওখানে আপনার নামটা হয়তো একটু পরে এসছে, যাই হোক আপনার কাজটা শুরু করেন। তারপরে তো আপনাদের সেই আমরা সাফল্য দেখেছি। তারপরে তো আপনার 17 দিন প্রায় আপনারা ছিলেন কোথায় আমার যদ্দূর মনে পড়ে। এবং এর ভেতরে কিন্তু আপনার যেটা তখন সমস্যা যেটা ছিল যে এই ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ ছিল না। আপনারা যখন চাচ্ছিলেন যে কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে, তখন ওইটা ছিল না। কিন্তু এই আন্দোলনটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছে। এবং এই আন্দোলনটার বৈশিষ্ট্য ছিল, এটি ছিল অহিংস আন্দোলন। সেখানে গান, সেখানে মানুষ তার নানা কবিতা আবৃত্তি, এক ধরনের স্লোগান, আমাদের স্লোগান কন্যা লাকির কথা তো এখনো মনে পড়ে। এক অনন্য বৈশিষ্ট্যের আন্দোলন। সেই অনন্য বৈশিষ্ট্য আন্দোলনটা আসলে এর কি কোনো পরিকল্পনা ছিল, না নিজস্ব শৃঙ্খলা বোধ থেকেই গড়ে উঠছিল? হ্যাঁ ধন্যবাদ, এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছেন হারুন ভাই। আপনি যেহেতু শুরু থেকেই যে বন্ধুরা উনি রিমুভ হয়ে গেছেন, আশা করি উনি এবার অ্যাড হবেন। অ্যাড হলেই আমরা হয়তো বা সামহাও এটা রিমুভ হয়ে গেছে। আমি চেষ্টা করছি তাকে আবার অ্যাড করার জন্য, তিনি অ্যাড হয়ে যাবেন। তার আগে বলে রাখি, আমরা এই ইমরান সরকারের সাথে আজকে আসলে অনেকে আড্ডা দেব। আড্ডা দিয়ে আমরা হয়তো বা আমরা অন্য বিষয়গুলো জানার চেষ্টা করব। তো আমি জানি না যে কি কারণে উনি আবার অ্যাড আউট হয়ে গেলেন। তো আমরা আশা করছি যে তিনি আবার আমাদের সাথে সংযুক্ত হবেন। সংযুক্ত হওয়ার সাথে সাথে আমরা তাকে আবার এখানে নিতে পারবো। নিতে পারবো সেটা আমরা জন্য জানি যে ইমরান সরকার আসলে দীর্ঘদিন ধরে
এখন আর মাঠে সক্রিয় নাই, তো সেই জায়গাটা থেকে আমরা তাকে আবার চেষ্টা করছি যে তার সে অবস্থান, তো উনি আবার চলে এসেছেন, আমরা তাকে অ্যাড করছি, অ্যাড করার চেষ্টা করছি। হ্যাঁ, দুঃখিত ইমরান ভাই, আমরা একটু আউট হয়ে গিয়েছিলাম, তো সেটা হ্যাঁ আলাদা কথা। আপনি যে বলছিলেন যদি বলতে থাকেন। হ্যাঁ, আমার ফ্রেম কি ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুরু থেকেই একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই আন্দোলন দেখেছেন একদম ৫ ফেব্রুয়ারি শুরু হবার পর থেকেই। তো সেই জায়গা থেকে আপনার এক ধরনের একদম আপনি যদি ফাঁকে একটু ফার্স্ট হ্যান্ড যুক্ত হতে এক্সপেরিয়েন্স চান, আছে। আপনার অন্যান্য লিঙ্কে যদি যুক্ত করতে চান, কথা বলতে বলতে যুক্ত করে দিতে পারেন, বা যে কোনো সুবিধা। জি বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার অন্য লিঙ্কগুলো তো কানেক্টেড আছে নাকি? হ্যাঁ, কানেক্টেড আছে, এভরিথিং ইজ কানেক্টেড। হ্যাঁ, জি বলুন। আচ্ছা, আমি একটু দেখে নেই যে তো এর ভিতরে এখানে। আপনি যে আমি একটু এর ভিতরে বলে দিই যে হ্যাঁ, এর ভিতরে আপনারা দেখেছেন যে ইমরান সরকার, বন্ধুরা, যে বিশেষ করে গত নির্বাচনের পর তিনি তো একদমই তাকে আমরা দেখতে পাচ্ছি না। এর ভেতরে আসলে তার সেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চ, আমি জানি না ইমরান সরকার কি বলবেন, সেটি আসলে ভাগ হয়ে গেছে নানা বিষয়। তো সেই জায়গাটাই যদি এখন আলোচনায় আমরা নিয়ে আসতাম যে এই অদ্ভুত এই অনন্য আন্দোলনটা কি শৃঙ্খলাবোধ থেকে গড়ে উঠছে, না কোনো প্ল্যান ছিল? ধন্যবাদ। হ্যাঁ, ৫ই ফেব্রুয়ারি আসলে একদম যে শুরুর আন্দোলনটা, সেটা কোনো পরিকল্পিত বিষয় না। আপনি দেখেছেন যে একদমই একটা স্বতঃস্ফূর্তভাবে একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, এবং একজন সচেতন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে বনের পক্ষ থেকে আমি প্রথম ওইটার ঘোষণাটা দিই, আন্দোলনের ডাক দিই, যে আমরা যে ওই পরিস্থিতির যে রায়, সেই রায়টা আমরা মেনে নিতে পারিনি। আমরা চেয়েছিলাম যে যুদ্ধাপরাধীদের, তাদের যে ক্রাইম, অর্থাৎ তাদের যে অপরাধ, সেই অপরাধ দেখে সেই অপরাধ অনুযায়ী যাতে তাদেরকে সাজা দেওয়া হয়। এবং আমরা মনে করেছিলাম যে রায়টি হয়েছিল সেটা তাদের যে অপরাধের প্রতিফলন সেই রায়ের মধ্যে ছিল না, যে মাত্রার তারা অপরাধ করেছে সেটা ছিল। সেই প্রেক্ষিতে আমরা এসেছিলাম, এবং তারপর ৫ ফেব্রুয়ারির পর কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবেই সেখানে মানুষ সেখানে এসেছে, এবং আন্দোলনের গতি প্রকৃতি থেকে শুরু করে, সেখানকার স্লোগান থেকে শুরু করে, আপনি জানেন সেখানকার যে আন্দোলন কি ধরন হবে, আপনি বলেছেন যে এটা একটা যে অহিংস আন্দোলন, যে আন্দোলনের একটা প্রকৃতি, সেই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি ওই মানুষের মধ্যে থেকেই তৈরি হয়েছে। এটা কোনো পরিকল্পনা করে বা বসে ঠিক করা কোনো বিষয় ছিল না। তো আমরা যদি সাম আপ করে ফেলি, এরপরে কিন্তু 17 সেপ্টেম্বর কিন্তু আপনাদের আন্দোলনের মুখেই কিন্তু আপনার আপনার হলো আপিল বিভাগ, কিন্তু এর ভিতরে কিন্তু আমাদের এটা 17ই ফেব্রুয়ারি কিন্তু ট্রাইব্যুনালের আইন সংশোধন হলো, এবং 12 তারিখে হয়েছিল। জি, 12 তারিখে। এরপরে কিন্তু 17ই সেপ্টেম্বর আপিল বিভাগে রায় দিল, আবার আপিল হলো, এবং সেখানে কিন্তু কাদের মোল্লার মৃত্যুদণ্ডই হলো সেই রায়। এবং আমরা দেখলাম যে 2013 সালের 12ই ডিসেম্বর কাদের মোল্লার সেই মৃত্যুদণ্ডের রায় কার্যকর হলো, এটা আমাদের সবার জানা। কিন্তু আমি ওই সেই এরপরের প্রশ্নে যাওয়ার আগে ওয়াসিম ফারুক নামে একজন একটা প্রশ্ন করেছেন, এটা আপনি দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে? দূরে। আমি তো বলছি, উনি বলছেন যে ইমরান ভাই, আপনি দেশ ছাড়ার চিন্তা নিয়েই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেখানে লাঞ্ছনার শিকার হয়ে আমেরিকা ত্যাগ করেছিলেন বলে শোনা যায়। এটা কতটুকু সত্য? আর আপনার মাঝে দেশপ্রেম নিয়েও প্রশ্ন আছে, এটা আমি একটু বলি। কারোর দেশপ্রেম নিয়ে প্রশ্ন অন্ততপক্ষে আমি তুলি না, ওয়াসিম ফারুক তুলছে, সেটা তার ব্যাপার। আমি ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য শাহবাগের আন্দোলন কুক্ষিগত করেছেন, এই কথা সে বলছে। যাই হোক, ধন্যবাদ। এটা তার মতামত। প্রত্যেকটা মানুষ স্বাধীন মানুষ, তার নিজের মতামত দেবার অধিকার তার আছে। সেটার সাথে আমি একমত হই বা দ্বিমত হই, সেটা কোনো বিষয় না। তো আমি তাকে ধন্যবাদ জানাই, সে কষ্ট করে মন্তব্যটা লিখেছে। অ্যাটলিস্ট সে দ্বিমত পোষণ করলেও সে চুপ থাকেনি। তো প্রথমত হলো যে এই আমেরিকায় যাওয়ার যে বিষয়টা, আপনারা জানেন যে এটা আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, যে IVLP, এটা আরো অনেকেই গেছে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম নামে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম, এবং প্রোগ্রাম শেষে কিন্তু দাওয়াত যখন আমার শেষ হয়ে গেছে, আমি চলে এসেছি। এবং সেটাই নর্মাল, একটা দাওয়াতে আমি গেলে আমি সেই দাওয়াত শেষ হয়ে গেলে হয়তো আমি ঘোরাঘুরি করে চলে আসবো, এটাই স্বাভাবিক কিছু ভিজিট করা থাকলে। এরপরেও আমি
যে শুধু আমেরিকা গিয়েছি তা না, এরপরেও আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক দেশে গিয়েছি, দাওয়াতে গেছি, বেড়াতে গেছি এবং দেশে ফেরত এসেছি। কিন্তু ওই যেহেতু সবসময় তো আর বিদেশে কোথায় গেলাম বা এই দাওয়াত বা এগুলো গণমাধ্যমের জানারও বিষয় না, বা আসলে জানানোরও বিষয় না, সবসময় এটা নিউজ হয় তাও না। আমেরিকার বিষয়টা গণমাধ্যমে এসেছিল এই কারণে যে যেহেতু আমাকে যাওয়ার সময় বাধা দেওয়া হয়েছিল এবং তারপর জি, পরবর্তীতে সেটা সুপ্রিম কোর্টের আদেশকে তারপরে আমি যাই, এই কারণে জিনিসটা গণমাধ্যমে এসেছে এবং আমি গিয়েছি, গণবিদেশ। এইটাই খবর হয়েছে। আমি কবে ফিরেছি ইভেন এটাও অনেকে জানেন না, তারা জানে যে আমি তো গেছিলাম, তো আসার সময় যেহেতু বাধা দেয়নি, তো এই কারণে আসার সময় সেটার খবরও হয়নি। এই একটা ব্যাপার, এই কারণে অনেকেই জানেন না, অনেকে মনে করে আমি যে গেছি আমি 1 মাস পরে কিন্তু চলে আসছি, সেটা জানে না। এখনো 5 বছর পরে, ধরেন 2 বছর পরেও এখনো অনেকে বলে আপনি তো এখনো বিদেশেই আছেন, অথচ আমি কিন্তু দেশে এসে দেশের বিভিন্ন কিছুতে কাজ না, করছি। উনি বিদেশে নাই, হবেন। আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, না, হ্যাঁ। আর আরেকটা দ্বিতীয়ত বিষয় হচ্ছে হলো যে উনি যেটা উনি আজকে বলছেন। বলছেন যে জি, লাঞ্ছনার ব্যাপার, এটা একদমই একটা, আপনারা দেখেছেন ওই ভিডিওটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলই, আসলে ওখানে কোনো লাঞ্ছনার বা কোনো এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। উনি যেমন এই যে একটা মন্তব্য করলেন, মন্তব্যটা হয়তো আমার সমালোচনা করেই করেছেন, এবং ভার্চুয়ালি উনি এই মন্তব্যটা, ধরেন আমার সামনে যদি ওনার দেখা হতো, উনি যদি এই মন্তব্যটা আমাকে করেন বা এই প্রশ্নটা আমাকে করেন, এটাকে আমি কোনোভাবেই লাঞ্ছনা মনে করি না। আমি মনে করবো হ্যাঁ, এই প্রশ্ন করার একটা নর্মাল ব্যাপার, উনি আমার সাথে দ্বিমত করেন, আমাকে এই প্রশ্নটা করেছেন যে তার জানার জন্য। হ্যাঁ, তো এইটাকে আমি কোনোভাবে এই লাঞ্ছনা মনে করি না। আমেরিকাতেও কিছু লন্ডন, আমাকে, আমেরিকাতেও নিউ ইয়র্কে লন্ডনেও কি আমাকে একটা ঘটনা ঘটেছিল? না, লন্ডনে ঘটে, নিউ ইয়র্কে একটা জি, ঘটনা বলুন। ঘটেছিল যে আমাকে এটা ঘটনা ঘটেছিল। জি, কিছু মানুষ এই বিভিন্ন প্রশ্ন করেছে, তারা স্বভাবতই আমাদের যে আন্দোলন তার সাথে দ্বিমত পোষণ করে, তাতে আমার কিছু আসে যায় না। আমি একদমই একজন ভদ্র মানুষ হিসেবে, সভ্য মানুষ হিসেবে, আমার যেভাবে তাদেরকে উত্তর দেওয়ার কথা, আমি আমার মতো করে তাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি ওখান থেকে চলে গেছি। এখানে লাঞ্ছনার কোনো ব্যাপার নেই। কেউ ধরেন আমাকে তার ভাষায় কমেন্ট করতে পারে, এই কমেন্ট করা মানেই জি, লাঞ্ছনা, এটাকে আমি কোনোভাবেই আমি মনে করি না। একজন মানুষ তার ভেতরে ক্ষোভ আছে, সে আমার সাথে একমত না, সে তার ক্ষোভের ভাষায় আমাকে প্রশ্ন করেছে, আমি যতটা সম্ভব সুন্দর ভাষায় তার ক্ষোভ প্রশমন করার জি। চেষ্টা করে তাকে আমি জবাব জি, দিয়েছি। বলুন। হ্যাঁ, সুতরাং এটা আমি মনে হয় লাঞ্ছনার ব্যাপার মনে করি না, দ্বিতীয়ত। আর তৃতীয়ত, যে উনি যেটা বলেছেন আসলে, যে আরেকটা মন্তব্য করেছেন যে দেশপ্রেম নিয়ে উনি বলেছেন, আপনি যেটা নিজেই সেটা রিজেক্ট করেও দিয়েছেন, কিন্তু আমি তা রিজেক্ট করছি না। উনি একজন মানুষ, উনি ওনার কাছে মনেই হইতে পারে যে একটা মানুষ খুব বেশি দেশপ্রেমিক, আরেকজনকে তার মনে হইতে পারে না ওনার দেশপ্রেম হয়তো, এই দেশপ্রেমের মাপকাঠি তো এক একজনের কাছে এক এক রকম। ধরুন আমি যুদ্ধাপরাধীর বিচার চাই, যাদের বিচার চাই বা যাদের যুদ্ধাপরাধীদের যারা শহীদ আছেন, তাদের কাছে তো আমাকে ধরেন দেশদ্রোহীও মনে হইতে পারে। কেন? আমাদের শহীদ জননী জাহানারা ইমামের নামে তো যুদ্ধাপরাধের বিচার চাওয়ায় তার নামে দেশদ্রোহীর মামলাও হয়েছে। তার মানে কি, তিনি কারো কিছু কিছু মানুষের চোখে তিনি দেশদ্রোহী ছিলেন, তাই না? আবার আমরা ধরেন তাকে জননী বলে ডাকি, শহীদ জননী বলে ডাকি, তাই না? আমরা তাকে তিনি নিজের মায়ের জি, মতো ভেবেছি। কারণটা কি? কারণ তাকে আমরা আবার ঠিক তার উল্টোটা, অর্থাৎ তাকে আমরা দেশপ্রেমিক মনে করি। সুতরাং এই যে পার্সপেক্টিভ বা চিন্তা, ধরেন মতের আলাদা, এটা থাকবেই। ওনার কাছে এটা মনে হতেই পারে। আমার দেশপ্রেম তো নিশ্চয়ই আমি কারো কাছে, মানে আমার দেশপ্রেমের পরীক্ষা নিশ্চয়ই আমার কারো কাছে দিতে হবে না। উনি যে মন্তব্য করেছেন ওনাকেও দিতে হবে না। আমার দেশপ্রেমের পরীক্ষা আমি, ধরেন আমাকে উনি বলতে পারেন যে, প্রশ্ন করতে পারেন যে আপনি হ্যাঁ দেশপ্রেমিক হইলে অমুক বিষয়ে আন্দোলন করছেন, তমুক বিষয়ে করেন নাই কেন? ধরেন ফর এক্সাম্পল, ওনাদের বক্তব্য হয় আর কি অনেক সময়, যে এই যে যুদ্ধাপরাধী একটা গ্রেপ্তার হয়েছিল বা গুম হয়েছিল, আপনি ওইটার প্রতিবাদ করেন নাই কেন? তাহলে তো আপনার দেশপ্রেমে ঝামেলা আছে। এখন এইটা ওনার বিবেচনার মাপকাঠি, আচ্ছা, আমার এরপরে বিবেচনা হয়তো আপনাদের এই অন্যরকম। এই যে এরপরে যে গণজাগরণ মঞ্চের সেই ঘটনা আমরা ধরি, তারপরে এরপরে কিন্তু আমরা 5 মে দেখলাম যে হেফাজত ঢাকা শহর ঘেরাও করলো, তারা শাপলা চত্বরে বসে গেল এবং এবং ইতিহাসের একটি ওখানে চরম সহিংসতা করলো তারা। এবং ওই দিন আপনাদের গণজাগরণ মঞ্চের লোকজনও শাহবাগে ছিলেন, তাদের উপর হামলাটার চেষ্টা হয়েছিল। এবং তখন আমরা দেখলাম পরিস্থিতি, এবং এই হেফাজতের এই যে আন্দোলন, সেখানে মূলত এই শাহবাগকে কেন্দ্র করেই আন্দোলনটা দানা বাঁধে। এবং তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে হেফাজত কি জামায়াত ইসলামীর হয়ে কাজ করছে কিনা, যদিও তারা স্বীকার করছে না। এবং আমরা দেখলাম সেখানে তারা ঢাকা শহর তারা জুড়ে কিন্তু বিশেষ এখন করে স্বীকার করেছে, হারুন ভাই, তারা কিন্তু এখন স্বীকার করেছে।
আপনি দেখেছেন আনাস মাদানির যে অডিও ইয়াটা এবং তাদের স্টেটমেন্ট, শফি হুজুরের স্টেটমেন্টও দেখেছেন, আহমেদ শফি সাহেবের, যে তিনি বলেছেন যে ওটা যে জামায়াতকে দিয়ে তারা যে তাদের এই আন্দোলন যে বায়াস্ট হয়েছিল এবং জামায়াতের মাধ্যমে বাবুনগরীর মাধ্যমে পুরো আন্দোলনটা যে তাদের জামায়াতের কবজায় গেছে, তারা কিন্তু কয়েকদিন আগেই শফি সাহেব স্টেটমেন্ট দিয়েছেন। সেটা আমাদের কথা তো বাবুনগরীকে তো অলরেডি বাদও দেওয়া হয়েছে। হ্যাঁ, বাবুনগরীকে সরিয়েও দেওয়া হয়েছে এই অভিযোগে। তখন যেটা হলো, নাস্তিক এবং ব্লগার এবং আস্তিক এই ইস্যুটা খুব প্রবল হয়ে উঠলো বাংলাদেশে, এবং তারা তো ম্যাসাকার চালানো ব্যাপক এবং ঘেরাও করলো, আপনাদের গণজাগরণ মঞ্চকে নিষিদ্ধ করার দাবি করলো, এবং ওই চলাকালেই আপনার রাজীব হায়দার কিন্তু আপনাদের অ্যাক্টিভিস্ট গণজাগরণ মঞ্চের এবং ব্লগার, সে কিন্তু মিরপুরে তাকে হত্যা করা হলো। আপনারা তো মনে আছে নিশ্চয়ই এই বিষয়গুলো। এবং সেই সময় একটা প্রেক্ষাপট এই, এবং তারা ম্যাসাকার চালালো এবং তাদেরকে কিন্তু সাপোর্ট দিল, বিএনপি সাপোর্ট দিল, জাতীয় পার্টি সাপোর্ট দিল, এবং কিন্তু তারা সেই ম্যাসাকার চালিয়ে তাদের আসল উদ্দেশ্য সফল হয়নি। এবং এরপরে আমরা দেখলাম প্রেক্ষাপট চেঞ্জ হতে শুরু করলো এবং আপনাদের গণজাগরণ মঞ্চে এক ধরনের ভাঙন সৃষ্টি হলো। এই ভাঙনটাকে আপনি কিভাবে দেখবেন? আপনার উপর হামলা হয়েছে, সেই বিষয়ে আমরা আসছি। ভাঙন কেন সৃষ্টি হলো? আর হচ্ছে যে আপনাদের যখন দাবি পূরণ হয়ে গেছে, গণজাগরণ মঞ্চ যে কারণে গঠিত হয়েছিল বা আপনারা যে কারণে লাখো মানুষের সমর্থন পেয়েছিলেন, আমার মনে আছে স্কুলের বাচ্চারা পর্যন্ত এসেছিল, একদিন রাতে 14 তারিখ সম্ভবত মোমবাতি জ্বালালো সারা দেশ, ঢাকা শহর, আমার সেইটি মনে আছে। তারপরে কি আর কোনো কাজ আপনাদের বাকি ছিল? এটা কন্টিনিউ করার প্রয়োজন কেন পড়লো? আর আপনাদের কন্টিনিউ করার পর কেন এই বিভক্তি শুরু হলো? হারুন ভাই, একটা আন্দোলন আপনি জানেন যে গণজাগরণ মঞ্চের, বিশেষ করে শাহবাগের যে আন্দোলনটি, এটা শুরু থেকেই যেহেতু এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, এটা সুনির্দিষ্ট কোনো নেতৃত্ব ছিল না, এবং আন্দোলনের ধরনটা যেখানে ছিল যে কর্মসূচি ঠিক করা, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের শুরু থেকেই বিভিন্ন ধরনের আলোচনা চলতো। আর যেহেতু এখানে একটা একদম সাধারণ মানুষের আন্দোলন, এটা নির্দিষ্ট কোনো কাঠামো নেই, কোনো কমিটি নেই বা কোনো রাজনৈতিক দলের ধরেন এখানে কোনো প্রভাব নেই, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখানে এসেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত আছে, আন্দোলনের গতিপথ নিয়ে নানান ধরনের আলোচনা, মিটিং, বৈঠক শাহবাগেই হতো। আপনারা গণমাধ্যম কর্মীরাও দেখেছেন যে দিনের পর দিন, রাতের পর রাত মিটিং করতে হতো, কি কর্মসূচি দেওয়া হবে, সেখানে নানান মত দ্বিমত আসতো এবং সেগুলো নিয়ে আলোচনা হতো। তো এরপরেও এই আন্দোলন যখন চলছিল, আপনি জানেন যে আন্দোলনের বেশ কয়েকটি দাবি, যেমন যুদ্ধাপরাধের বেশ কয়েকজনের বিচার, আইন সংশোধন হয়েছে, কিন্তু তার বাইরেও আমাদের যে 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবির প্রত্যেকটি দাবি কিন্তু আমাদের যে পূরণ হয়েছিল তা না, এখনো কিন্তু বেশ কিছু দাবি পূরণ হয়নি। আপনি জানেন যে তখনও পূরণ হয়নি। তো যখন এই দাবি একটু যদি 6 দফা দাবিগুলো যদি একটু সংক্ষেপে বলতেন আপনাদের। হ্যাঁ, আমি সংক্ষেপে বলছি যে প্রথমেই আপনি যেটা বলেছেন যে যুদ্ধাপরাধের বিচারে যে ট্রাইব্যুনালের আপিল করার যে বিধান ছিল না, সেটা সংশোধন করা, হ্যাঁ, সেটা সংশোধন করে আপিলের বিধান তৈরি করা, আইন সংশোধন করা, এটা যেমন একটা আমাদের দায়িত্ব। তার মধ্য দিয়ে কাদের মোল্লা সহ অন্যান্য যুদ্ধাপরাধী তাদের যাতে প্রাপ্য সর্বোচ্চ দণ্ড, আমাদের ভাষায় আমরা কখনো কাগজে বা আমরা কখনো কিন্তু ফাঁসি আসলে চাইনি। অনেকেই যেটা ভুল করে বলে যে আমরা শুধু ফাঁসি বলেছি, আমরা সেটা কখনোই বলিনি। আমাদের যে দাবি ছিল সেটা ছিল যে একজন অপরাধের মাত্রা অনুযায়ী তার যে প্রাপ্য সর্বোচ্চ শাস্তি সেটা দেয়, এটা আমাদের একটা দাবি ছিল। এবং আমরা দাবি করেছিলাম যে যুদ্ধাপরাধী সংগঠনগুলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া, যেহেতু সংগঠন গতভাবেই তারা যুদ্ধাপরাধ সংগঠিত করেছিল 71-এ, যারা করেছিল তাদের বিরুদ্ধে যাতে সাংগঠনিক ব্যবস্থা নেয়া, সে যুদ্ধাপরাধী সংগঠনকে নিষিদ্ধ করা এবং তাদের যে আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, তাদের অর্থাৎ পুরোপুরি হচ্ছে যে যুদ্ধাপরাধ সহ এবং এই যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে যাতে একটা মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষার, একটা আমাদের যে মৌলিক চিন্তার একটা বাংলাদেশ বিনির্মাণ হয় এবং মৌলিক চিন্তা বিরোধী যে অপশক্তিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই মৌলিক চিন্তায় পরিচালিত করার যে কার্যক্রম, আপনার সেই কাজগুলো সম্পর্কে আমরা জানি, সেগুলো ধীরে ধীরে আসবো। তবে গণজাগরণ মঞ্চের শাহবাগের যে আন্দোলন এবং পরবর্তীতে এখন একটি প্রশ্ন কিন্তু তারা করেছে সবসময়, সেই হেফাজত বলেন বা জামায়াত ইসলামী বলেন, যারাই তারা যে করছে এই আপনাদের আন্দোলন যে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা নিয়ে তো কারোর কোনো আসলে বিতর্ক করার কোনো সুযোগ নেই। কিন্তু বলা হচ্ছে যে অর্থের উৎস নিয়ে অনেকে প্রশ্ন তোলেন যে আপনারা এই আন্দোলনে তো কিছু তো টাকা লেগেছে, বা পরবর্তী পর্যায়ে আপনি আন্দোলন কন্টিনিউ করার জন্য অন্যান্য আন্দোলন, এই টাকার উৎস কোত্থেকে এবং এটা কিভাবে ম্যানেজ করেছেন আপনারা?
হারুন ভাই, এটাই মূল ব্যাপারটা, যে শাহবাগে যারাই এসেছে তারা প্রত্যেকেই জানে যে শাহবাগে আন্দোলনে ধরেন এখানে কোনো অর্থের ব্যাপার ছিল না, অর্থের কোনো প্রয়োজন ছিল না। কারণটা হচ্ছে যে এখানে ধরেন মুখপাত্র তার আমার স্টেটমেন্ট দেয়া, সবার সাথে আলোচনা করে কর্মসূচি ঠিক করার বাইরে আসলে ওখানে আমার কোনো কাজ ছিল না। ওখানে কে খাবে, কে কি খাবে, এটা ওখানকার সাধারণ মানসিক ঠিক করতো। সে যে যার মতো সামর্থ্য, তার 10 জনকে নিয়ে এসে একটা খাবার কিনে নিয়ে এসে খেলো। কেউ কে কেমনে ঘুমাবে এটার দায় দায়িত্ব আমাকে কেউ দেয়নি, আমি কোনোদিন এটা নেইও নি যে এই দায়িত্ব আমার। কারণ আমি একজন সাধারণ আন্দোলন কর্মী, আমি আন্দোলনে এসেছি। আমার মতোই ওখানে প্রত্যেকটা মানুষ সমান অধিকার নিয়ে সমানভাবেই সেই আন্দোলনের একটা অংশ হিসেবেই সবসময় ছিল। আমি ওখানে কিন্তু আন্দোলনে আমার বক্তব্য সবার পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়ার বাইরে বা কর্মসূচি ঠিক করার, সমন্বয় করার বাইরে আসলে আমার সেরকম কোনো রোল ছিল না, যে না আমাকে লোকজনকে ডেকে আনতে হবে, আমাকে লোকজনকে ব্যানার দিতে হবে যে ব্যানার নেন, এটা নিয়ে আন্দোলন করেন, আমার লোকেদের মোমবাতি দিতে হবে যে না আপনি এই মোমবাতিটা জ্বালাবেন। আমার এটা করতে হয়নি। আপনি জানেন যে প্রত্যেকে ঘর থেকে মোমবাতি নিয়ে এসেছে, প্রত্যেকে ও কিভাবে খাবে, কি করবে, কি থাকবে, সে নিজেই সেটার ব্যবস্থা করেছে। সুতরাং তাহলে অর্থের প্রয়োজনটা কোথায়? এর বাইরেও কিন্তু আমাদের যে মিডিয়া সেল ছিল সেখানে দেখা যায় প্রচুর খাবার, মানুষ যে যারা এই আন্দোলন সমন্বয় করতো, যে কর্মীরা ছিল, তাদের জন্য প্রচুর মানুষ ঘর থেকে খাবার এনে দিত, এবং সবসময় আমাদের মিডিয়া সেল থেকে শুরু করে ওই জায়গাটাতে প্রচুর খাবার থাকতো যেগুলো মানুষ নিয়ে এসে আমাদেরকে দিয়েছে। তার মানে কি আমাদের নিজেদের খাবারও আমাদের কিনে খাওয়ার প্রয়োজন ছিল না, যে তার জন্য টাকা দরকার হবে, সেটাও কখনো দরকার হয়নি। হ্যাঁ, পরবর্তীতে যখন আন্দোলন কন্টিনিউ হয়েছে, আপনি জানেন যে একটা কর্মী বাহিনী তৈরি হয়েছে এখানে, যারা একদম ওতপ্রোতভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত। যদি আমাদের ধরেন একটা ব্যানার বানানোর প্রয়োজন পড়তো, এর পরবর্তীর কথা বলছি, আপনি যখন দেখেছেন যে আমরা যখন এর পরবর্তী ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছি, আমাদের কর্মসূচিতে আপনি একটা জিনিস দেখবেন যে ব্যানার আর মাইক, অর্থাৎ একটা ওই যে রিক্সা মাইক বাদে কেনার মতো বা ভাড়া করার মতো আর কিছুই আমাদের লাগতো না কখনো কোনো কর্মসূচিতে। একটা ব্যানার বানাতে হতো। আচ্ছা, এরপরে আমরা দেখলাম আপনাদের ভিতরে হলো জি বলেন হতো বা হ্যাঁ ব্যানারের যে দরকারটা হতো, এটা এক একদিন এক একজন এমনিতেই দায়িত্ব নিয়ে নিত। যে একটা ব্যানার তো ধরেন 500 টাকা বা 1000 টাকা লাগে, এক একদিন এক একজনের মিটিং এর সময় বলে নিত সেটা সে দেবে, এটা অমুক দেবে। হ্যাঁ, সো এইটা জোগাড় করার জন্য আমাদের কোনো বড় কোনো ফান্ডের দরকার হয়নি। হ্যাঁ, এরপরে আমরা দেখলাম যে জি আপনি এটা বলছেন, এরপরে আমরা দেখলাম যে জবাবটা দেইনি যে কোন্দলের প্রশ্নটি, যে এখানে একটা হ্যাঁ সেটা আবার প্রশ্নটা নতুন করে করি, তাহলে আমাদের বন্ধুরা আবার শুনতে পাবে। যে বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার ইমরান এইচ সরকার, আপনারা জানেন তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র, এবং আমি বলছি যে তিনি অন্তরালে রয়েছেন। তিনি অন্তরালে আছেন কিনা সেটা আসলে ধীরে ধীরে স্পষ্ট হবে। তো এখন আপনারা যে পরবর্তী পর্যায়ে এখন আপনাদের কোন্দল হবে, এবং দেখলাম শাহবাগে লোকজন বলতো, আমি 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 মানে এই শব্দটা কিন্তু কোট আনকোট, যে ওখানে তো 25 জন লোকের বেশি হয় না, কোন্দল হলো, লোকজন কমে গেল। কোন্দল কেন হলো আর লোকজন বা কমতে শুরু করলো কেন? আপনারা তো কন্টিনিউ করলেন, বিষয়টা কি ঘটলো? আপনারা তো অন্য ইস্যু নিয়ে আবার এগিয়ে গেলেন। ধন্যবাদ হারুন ভাই। যেটা হলো যে প্রথমত হলো কোন্দলের বিষয়টি আমি যেটি বলি, যে এখানে শাহবাগে যারাই এসেছে আমাদের কর্মসূচি কেন্দ্রিক ধরেন বিরোধ, যে কর্মসূচি একটা আমি সমর্থন করলাম বা ধরেন আরেকজন ওই কর্মসূচি সমর্থন করলো না, এই আলোচনা একদম শুরু থেকেই ছিল। এবং এটা আপনি জানেন যে যখন সরকার আমাদের সব দাবি পূরণ করছিল না, আমাদেরকে আরো হার্ড লাইনের কর্মসূচি দিতে হচ্ছিল সরকারের বিরুদ্ধে, তখন অনেক কিছু কিছু কর্মী তাদের সাথে একটা আরো এই বিভেদ, কর্মসূচি কেন্দ্রিক বিভেদটা আরো প্রকট হয়। তারা কেউ যে ধরেন গণজাগরণ মঞ্চ বা যুদ্ধাপরাধের বিচার বা এগুলোর বাইরে তা কিন্তু নয়, সবাই এই গণজাগরণ মঞ্চ, শাহবাগ, এই স্পিরিট সবাই ধারণ করে। কর্মসূচি নিয়ে হয়তো তার আপত্তি যে এই কর্মসূচিটা এইভাবে না দিয়ে আমরা ওই কর্মসূচিটা দিতে পারি, এটা নিয়ে আমাদের হ্যাঁ কিছু আলাপ আলোচনা, বিরোধ একটা সময় 2013 সালের শেষের দিকে এসে বা 14 সালের শুরুতে এসে হয়েছে। কিন্তু সেটা যে খুব যে দীর্ঘায়িত হয়েছে এমন না। একটা সময় আমরা আমাদের যারা আমরা রিয়েলাইজ করেছি, হ্যাঁ কর্মসূচি নিয়ে হয়তো ধরেন তাদের আমাদের মিটিং এ একজন প্রস্তাব করলো যে সে এই কর্মসূচিটা দিলে ভালো হতো, আরেকজন আরেকটা কর্মসূচির প্রস্তাব করলো। হ্যাঁ, কর্মসূচির এই পরে হয়তো গিয়ে দুজনে রিয়েলাইজ করলো যে এখানে যে কোনো একটা দেয়া হবে, যে কোনো একজনেরটা তো গ্রহণ হবে আর একটা হবে না, এটাই স্বাভাবিক। দুটো কর্মসূচি একসাথে তো যাবে না, যখন একই বিষয়ের কর্মসূচি আপনি পরে না, এখানে তো ঠিকই আছে কিন্তু ডিম ছোড়ার ঘটনা ঘটলো আপনার, হ্যাঁ এই বিরোধ নিয়েই এটা একটু ডিম ছোড়ার ঘটনা ঘটলো, আপনার উপরে হামলা হলো।
না, ওইটা যেটা যে আপনি যেটা বলেছেন যে আমার উপর হামলা এবং মামলা যে আদালতের, সেটা কিন্তু এই বিরোধের সাথে সম্পর্কিত না। ওটা হচ্ছে যখন আমরা সরকারের বিভিন্ন ইয়া নিয়ে আলোচনা করলাম, তখন সরকার দলীয় যে কিছু নেতা, আপনি জানেন যে তারা পরবর্তীতে আরো বড় নেতা হয়েছে, তো বড় নেতা হওয়ার জন্য তাকে তো লাইমলাইটে আসতে হবে। তো সে আমাদের উপর আদালতে মামলা করলো, আমাদের বিরুদ্ধে আদালতে হামলা করলো, এরকম করে তারা লাইমলাইটে আসা যায়, সেটা কিন্তু গণজাগরণ মঞ্চের সাথে সম্পর্কিত। গণজাগরণ মঞ্চে আপনি যাদের কথা বলছেন যে গণজাগরণ মঞ্চে আমাদের যারা সহযোদ্ধা, ধরেন অন্য যারা আমাদের বিরোধী কর্মসূচি শাহবাগে হয়েছে, সেখানে কিন্তু এর বাইরে কোনো কিছু হয়নি। যে কর্মসূচি হয়েছে, মুখোমুখি ইয়া হয়েছে, একটা আমাদের বিতৃষ্ণা হয়েছে, কিন্তু এটা আবার বন্ধও হয়েছে। আমাদের সহযোদ্ধারা যারা যখন রিয়েলাইজ করেছেন যে না, এটা করা উচিত না, তখন কিন্তু তারা আর সেই কর্মসূচি আর তারা করেননি, এই ধরনের কোনো কর্মসূচি। তো সেটা কিন্তু তারা যে অভিযোগটা করেছিলেন, তারা যে অভিযোগটা করেছিলেন যখন গ্রুপিং হয়ে যায়, লোকের ব্যাপার যেটা বললেন যে অংশগ্রহণ, আমরা এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। ধরেন এই আন্দোলনে শাহবাগে 5 তারিখে কয়জন মানুষ আসবে, নিশ্চয়ই সেটা গুনে আমরা কর্মসূচি ঠিক করে যাইনি। আপনি জানেন যে ওখানে যে আমরা আশাও করিনি যে এত মানুষ আসবে, কারণ এটা আশা করার কোনো কারণ নাই। আমরা তো এরকম কোনো বড় আন্দোলন কোনোদিন করিনি, তাই না? সুতরাং শাহবাগে ধরেন 5 তারিখে যে গেছে, তার উপর কি আমাদের কোনো কারো নিয়ন্ত্রণ আছে? 6 তারিখে ধরেন কারা আসবে, সেটার নিয়ন্ত্রণ নিশ্চয়ই আমাদের 5 তারিখে ছিল না। 6 তারিখে যাদের মনে হয়েছে আসার দরকার তারা এসেছে। সুতরাং শাহবাগে কবে কতজন মানুষ আসবে সেটা দিয়ে শাহবাগকে আমরা কখনোই বিবেচনা করিনি, বা আমাদের এটা খুব মুখ্য ব্যাপার ছিল না। আপনি যেটা বলেছেন, যেটা অভিযোগের যে কমতে শুরু করেছে এবং আর সেখানে লোক সমাগম হয়নি, ব্যাপারটা এটা সত্য না। আপনি জানেন যে 13 সালে একটা সময়, ফেব্রুয়ারির পর নিশ্চয়ই, যখন 5ই ফেব্রুয়ারি আন্দোলন শুরু হয়েছে, বছর মাসের পর মাস ধরেন লাখ লাখ মানুষ বা ওই 35 লাখ মানুষ তো আর মাসের পর মাস প্রতিদিনই থাকবে না। মানুষ কমেছে, বেড়েছে। অনেকেই নভেম্বর বা ধরেন ডিসেম্বরে বা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে গিয়ে যখন লোক কম হয়েছে সমালোচনা করেছে। আবার ডিসেম্বরে গিয়ে যখন কর্মসূচি আমাদের সেরকম কর্মসূচি আমরা দিয়েছি, আমরা তারপরের বছর জানুয়ারিতে যখন আমরা ধরেন রোড মার্চ ঘোষণা করেছি সাম্প্রদায়িক সন্ত্রাস, তখন আবার কিন্তু লাখ লাখ মানুষের সমাগম আমাদের হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে যখন গিয়েছি, লাখ লাখ মানুষ আমাদের ওখানে এসেছে। তারপরের বছর আবার যখন আমরা ধর্ষণ নিয়ে আন্দোলন করলাম, আপনি জানেন সারা দেশব্যাপী, তনুর ঘটনার প্রেক্ষিতে, তখন কুমিল্লার তনুর ঘটনায় তখনও লাখো মানুষ এসেছে। সুতরাং মানুষ প্রতিদিনই ধরেন লাখ লাখ মানুষকে আসতে হবে, আর প্রতিদিন লাখ লাখ মানুষকে এসে প্রমাণ করতে হবে যে না, লাখ লাখ মানুষ আন্দোলনের সাথে আছে। ব্যাপারটাও কিন্তু এমন না। বড় বড় রাজনৈতিক দলও নিশ্চয়ই প্রতিদিন প্রমাণ দেন না যে না, তাদের সাথে দেশের লাখ লাখ মানুষ প্রতিটা কর্মসূচিতে আছে। বিভিন্ন কর্মসূচি কেন্দ্রিক মানুষের কম বেশি হয়, পরিস্থিতির কারণে হয়। এখন যেটা হলো আপনার মানে আপনার এই যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, আপনি কিন্তু এখানে বললেন যে রাজনৈতিক দলেরও তো এরকম হয় না। আপনি কি এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে এটি রাজনৈতিকভাবে আপনার নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য আপনি এটাকে কন্টিনিউ করছিলেন, আপনার মতো ব্যবহার করছিলেন, এবং তারা কিন্তু প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। তারা কি প্রমাণ দিয়েছে না দিয়েছে সেটা আমার বিবেচনা, এই অভিযোগগুলো তুলেছে। এই মঞ্চটাকে কি আপনার ব্যক্তি স্বার্থে বা ব্যক্তি উদ্দেশ্যে ব্যবহারের কোনো প্রশ্ন যখন উঠছে, সেটি আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ হারুন ভাই। এটা তো আপনি দেখেছেন যে যদি ব্যক্তি স্বার্থের প্রশ্ন আসতো, ধরেন শাহবাগের যখন গণজোয়ার ছিল, ব্যক্তি স্বার্থে ব্যবহার করার সুযোগ তখনই সবচেয়ে বেশি ছিল। ধরেন যখন আন্দোলন নাই, আন্দোলনের উপর আপনি যেটা বললেন যে 5ই মে হেফাজতের হামলা হয়, 6 এপ্রিল হেফাজতের হামলা হয়, বিভিন্ন সময় হামলা মামলা বা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে নানান ধরনের দেশি বিদেশি অপপ্রচার ষড়যন্ত্র যখন শুরু হলো, তখন তো আর এটা ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের চেয়ে, ধরেন আমার নিজের জীবনের যেখানে ঝুঁকি, আমি প্রতিদিন আমার জীবনের ঝুঁকি আসতো, আপনারা গণমাধ্যমেও আপনাদের কাছে এসেছে আমার নামে লাইফ থ্রেট, তো তখন আর এটাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের আর কি সুযোগ থাকে? তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ থাকলে তো ঠিক ওই সময় আমার মনে হয় সবচেয়ে বেশি ছিল যে যদি রাজনৈতিক ভাবে এটাকে ব্যবহার করা যায়। আর আপনি দেখেছেন যে শাহবাগে যখন
আন্দোলন শুরু হয়েছে 5 ফেব্রুয়ারির পর, আমি শুরু থেকে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছি। এমনকি অনেকে এটাকে কমিটি বিভিন্ন রকম রূপ দেওয়ার কথা বলেছে, যে আমি সভাপতি হব, এই হব, একটা পদ মর্যাদার দরকার। অনেক বুদ্ধিজীবীরাও সেই ধরনের প্রশ্ন বা ইয়া দিয়েছে, গণমাধ্যম থেকে শুরু করে এমনকি শাহবাগের সমাবেশেও বলেছে যে কমিটি করে আমি করছি না কেন। তাহলে ব্যক্তি স্বার্থে যদি আমি ব্যবহার করতে চাইতাম, তাহলে তো তখনই আমি কমিটি করেই আরো বরং এটাকে ব্যবহার করতে পারতাম। কিন্তু আমি সবসময় এই বক্তব্যের প্রেক্ষিতে তো শাহবাগে দাঁড়িয়েও আমি বক্তব্য দিয়েছি যে এখানে এটা কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো আন্দোলন না, এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। সুতরাং এটা ব্যক্তিগত এখানে দল পদবি এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। এখানে একজন মুখপাত্র আছে, মুখপাত্র হিসেবে আমার জাস্ট বক্তব্য দেওয়ার একটা ইয়া আছে। অর্থাৎ এই মুখপাত্র পদটা এমন কোনো কিন্তু বড় কোনো পদ না, কিন্তু আমি কোনোদিনই কিন্তু সেটা সভাপতি, ওটা নেতা এটা হতে চাইনি কিন্তু, এবং আমি কোনোদিন দাবিও করিনি নিজেকে। একটা বিষয় যে আপনার কথাই উঠে এসছে যে এই গণজাগরণ মঞ্চের যে মূল আন্দোলন, যে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে যেটা আপনারা বেরিয়েছিলেন, তারপরে আরো আপনার সামাজিক আন্দোলন করছেন এবং ধর্ষণ, আপনারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন, এবং আপনার কথা আপনি বারবার বলেছেন সরকারের বিরুদ্ধে গেছে। আমরা দেখলাম আপনাদের এই শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন, সেটা কি সরকারের সমর্থন পেয়েছে? তো আপনি কি সরকারের বিরুদ্ধে আবার নামলেন? সরকার কেন আপনার বিরুদ্ধে যাবে? এটা তো আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, এই প্রশ্নটি তো অনেক পুরনো প্রশ্ন। আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বললেই কোনো কোনো রাজনৈতিক দলের হয়তো মানে সাথে মিলে যেতে পারে। ধরেন ফর এক্সাম্পল, এখন আমি যদি সরকারের কোনো বিষয়ে সমালোচনা করি, তাহলে যারা সরকারের বিরোধী তাদের মনে হতে পারে, সরকারি দল বলতে পারে, বলেছে অনেক সময় অনেক সরকারি নেতারা বলেছে যে আমার বক্তব্য অমুক রাজনৈতিক দলের পক্ষে যাচ্ছে। এখন একইভাবে কিন্তু শাহবাগেও এই ঘটনা ঘটেছে। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সরকার ঠিক বিচার ঠিকভাবে করেনি বলেই কিন্তু আমাদেরকে রাস্তায় আসতে হয়েছে। আমরা যুদ্ধাপরাধের বিচার প্রার্থী ছিলাম, সবসময় আমরা যুদ্ধাপরাধের বিচারের পক্ষে সোচ্চার ছিলাম। তো যখন আমরা এই দাবিতে এসেছি, হ্যাঁ সরকারও যুদ্ধাপরাধের বিচার করবে সেই কমিটমেন্ট দিয়ে নির্বাচন মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল 2008 সালে। সুতরাং এই যে দেখেন, আমার দাবি এবং সরকারের যুদ্ধাপরাধের বিচার করার যে ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টো মিলে গেছে। এবং এই কারণেই কিন্তু এই দাবি মিলিয়ে, যেহেতু আমি যুদ্ধাপরাধের বিচার দাবি করছি বলেই কিন্তু যে রাজনৈতিক দলগুলো সরকারের বিপক্ষে, তারা বলার চেষ্টা করেছে যে আমি সরকারের পারপাস সার্ভ করছি। ঠিক একইভাবে সরকারের সমালোচনা করলেও সরকারও কিন্তু একই কথা বলে যে তাদের বিরোধী, যে আমি তাদের বিরোধীদের পারপাস সার্ভ করছি। সুতরাং ব্যাপারটা সবসময়ই এই ডায়ালামা কিন্তু কখনোই বন্ধ হয়নি বাংলাদেশে। আপনি যে কোনো বিষয় নিয়ে বলতে গেলে, কোনো কিছু নিয়ে আন্দোলন করতে, দুর্নীতির বিরুদ্ধে আমি যখন বলেছি তখন সরকার বলেছে আমাকে নিশ্চয়ই তাদের যারা বিরোধী রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই আমাকে পয়সা দিয়েছে বা আমাকে আমার আন্দোলনের ব্যানার কিনে দিচ্ছে। তারা কিন্তু প্রশ্ন করেনি কখনো যে শাহবাগে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আমরা আন্দোলন যখন করেছি তখন ব্যানার কিনতে টাকা কোথায় পেয়েছি, সেটা নিয়ে কিন্তু সরকার প্রশ্ন। কারণ যুদ্ধাপরাধের বিচারের দাবি যেহেতু তারও একটা দাবি। কিন্তু যখনই আমি ধরেন ওই তনুর ধর্ষণের বিচারের দাবি করেছি, বা যখনই আমি ধরেন ওই তাদের দুর্নীতির বিরুদ্ধে, তখন বলে যে ওই ব্যানারের টাকাটা আমি কই পেলাম, নিশ্চয়ই বিএনপির কাছ থেকে নিয়েছি। তো ব্যাপারটা কিন্তু একই রকম। জি জি, এবং আপনার ওই জায়গাটা কিন্তু একমত যে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু তাদের যে তাদেরকে ম্যান্ডেট দেওয়ার ক্ষেত্রে তারা ম্যানিফেস্টো দিয়েছিল, তার ভিতরে যুদ্ধাপরাধের বিচার অন্যতম, সেটা কিন্তু তারা পূরণ করেছে, এবং এটা শেখ হাসিনা সরকারের পক্ষেই কিন্তু সম্ভব হয়েছে, এবং এটা কিন্তু তারা সেই দাবিটা পূরণ করেছে। কিন্তু আমি যদি কমেন্ট গুলো আমি এখানে স্ক্রিনে দিলাম না, একাধিক কমেন্ট আছে, এরা মনে করে, এটা হয়তো তাদের পারসেপশন, যে এই ঘটনায় সরকার আপনাকে ব্যবহার করেছে, যখন আন্দোলনটা গড়ে উঠেছে আপনাকে ব্যবহার করেছে, এবং আপনার প্রয়োজন যখন ফুরিয়ে গেছে আপনাকে আবার ছুড়ে ফেলে দিয়েছে। এই শব্দটা এরকম, কিন্তু এই শব্দ আমি ব্যবহার করতে চাই না। বিষয়টা কি সেরকম ঘটেছে? ধন্যবাদ হারুন ভাই, এই মন্তব্য আপনার এখানে এসেছে। আমার এখানে প্রতিদিন আমার ফেসবুকে এই প্রশ্নগুলো, একই মন্তব্য ঘুরে ঘুরে, আমি স্ট্যাটাস যাই দেই না কেন, আপনি এগুলো ফেস করতেই হয়, যে বিষয় লিখি না কেন, একই প্রশ্ন ঘুরে ঘুরে আসেন। যারা করছেন তাদেরকে আমি বলছি যে না, তাদের প্রতি আমি শুরুতে আপনাকে বলেছি, আমার বিরোধী মতের মন্তব্য করা আমি কখনোই বন্ধ করিনি। এই যে আমি যে একটা দীর্ঘ সময় আন্দোলন করি, আমাকে নানাভাবে এই ধরনের মন্তব্য করা হয়, কিন্তু তারপরেও কিন্তু আমি কখনো তাদের মন্তব্য মুছেও দেই না, এমনকি তাদের মন্তব্য করার অধিকারও আমি হরণ করি না। কেননা আমি তাদের মন্তব্য করার অধিকারের জন্য আমি সংগ্রাম করি, আন্দোলন করি। আমি তাদের মন্তব্য, সেটা আমার পক্ষে বিপক্ষে যে রকমই যা হোক, খুব অশ্লীল
অশ্লীল না হলে আমি তাদের মন্তব্যকেও রেসপেক্ট করি, সমালোচনাকেও রেসপেক্ট করি, কিন্তু এই সমালোচনাটা একদমই ঠিক না। কেননা যে সরকার যুদ্ধাপরাধের বিচারের দাবি বা বিচার করবার যে ম্যানিফেস্টো যেটা করেছে, হ্যাঁ এটা হতে পারে যে আমার বা আমাদের মতো যারা বিচার চায় এই মানুষগুলোর ভোট পাওয়ার জন্য সরকার হয়তো তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো বা দলীয় ম্যানিফেস্টোতে তারা এই যুদ্ধাপরাধের বিচার করবে এই প্রসঙ্গটি রেখেছিল, নিশ্চয়ই সে কারণে হয়তো ভোটও পেয়েছে, সমর্থনও পেয়েছে, ক্ষমতায়ও এসেছে। কিন্তু ধরেন আমার কারণে সরকার যুদ্ধাপরাধের বিচার করেছে বা আমাকে ব্যবহার করেছে, এই বিষয়টা পুরোপুরি আমি মনে করি একদম অসত্য একটা বক্তব্য। কেননা আমার আন্দোলনের মধ্য দিয়ে তো সরকার তার ম্যানিফেস্টো যুদ্ধাপরাধের বিচার করবে সেটা লিখেনি। হ্যাঁ, সরকার বিচারের প্রশ্নে আমাদের প্রশ্ন ছিল যে সরকার বিচারটাকে যাতে কোনোভাবেই তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য সেটাতে ব্যবহার করতে না পারে, আমরা এইটার ব্যাপারে সজাগ থেকেছি। আমাদের সজাগ দৃষ্টিটা আমরা এটার জন্য রেখেছি। আমরা কিন্তু যুদ্ধাপরাধের বিচার করার জন্য সরকারকে বাধ্য করিনি আন্দোলন করে, কারণ অলরেডি সরকার যুদ্ধাপরাধের বিচার করবে এই কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় এসেছে। হ্যাঁ, হতে পারে সরকার সেটা করেছে, সে শুরু করেছে, ট্রাইব্যুনাল গঠন করেছে, বিচারের কাজও শুরু করেছে। এখন দেখেন যে যারা বলছেন আমাকে ব্যবহার করছেন কিনা, দেখেন আমি একজন যুদ্ধাপরাধের বিচার প্রার্থী। সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, ধরেন এটা বিএনপিও হতে পারতো, এরকম কোন রাজনৈতিক দলকে, যে কোনো রাজনৈতিক দলকে দিয়ে আমি একজন বিচার প্রার্থী হিসেবে বা আমার যে রাজনৈতিক ধরেন আমার যে একটা চিন্তা সেটার প্রতিফলন করানোর আমি চেষ্টা করব, এটাই তো স্বাভাবিক নাকি? আমাকে বলেন। আমি একটা রাজনৈতিক দলকে তাহলে আমি যুদ্ধাপরাধের বিচার চাই আওয়ামী লীগকে দিয়ে যাতে ঠিকভাবে বিচারটা হয়, যদি আমরা চাপ প্রয়োগ করে সেটা সফলভাবে করিয়ে থাকি, তাহলে তো আমি বলবো সরকারকে আমরা ব্যবহার করেছি। কিন্তু আপনাকে তো মানে এখন যেটা আপনার গণজাগরণ মঞ্চ তো এখনো কন্টিনিউ করছে, কিন্তু আপনাকে আমরা দেখছি না। কারণ আপনি বলছিলেন যে করোনার জন্য আপনারা স্বাস্থ্য কাজ করছেন, বিভিন্ন কাজ করেছেন, কিন্তু আপনার সরব উপস্থিতি বলতে একটা বিষয় রয়েছে। এখন করোনা কাল ঠিক আছে, কিন্তু সরব উপস্থিতিতে আবারও একই প্রশ্ন করি, আপনার সেই অনুসারীরা ভাগ হয়ে গেছে, আপনার সঙ্গে যারা কাজ করে ৩-৪ ভাগ, তো তাদেরকে দেখছি না কেন? মানে আপনার কি মনে হয় আপনার কার্যক্রম, আপনার উপস্থিতি যথেষ্ট দৃশ্যমান? ধন্যবাদ। আপনি দেখবেন যে আমি একদম দীর্ঘ সময় ধরেই কিন্তু আন্দোলন সংগ্রাম করছি। হ্যাঁ, একদম সম্প্রতি আপনি জানেন যে আমি সর্বশেষ গুম খুন নিয়ে এই যে কক্সবাজারে যে একজন একরামকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন করার পর মির্জা হাজারি, এরপরে আমি জানেন একটা খুবই একটা খারাপ সময় দেশের ছিল যে প্রতিদিন প্রচুর মানুষ গুম খুন হচ্ছিল, এবং সেটা নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো, ইভেন অনেক রাজনৈতিক কর্মীও খুন হচ্ছিল, সেটা নিয়ে কোনো প্রতিবাদ তারা করছিলেন না। একটা ভয় ছিল যে রাস্তায় নামলেই মনে হয় ক্রস ফায়ার করে দিবে, খুন হয়ে যাবে, গুম হয়ে যাবে, এই ভয়, এই ভীতি মাথায় নিয়েই কিন্তু আমি ওই গুম খুনের বিরুদ্ধে আপনি জানেন যে আমি রাস্তায় নেমেছিলাম। আমি যখন রাস্তায় নেমেছি, কর্মসূচি পালন করতে গেছি, প্রথমেই আমাকে বাধা দেওয়া হয়েছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, এরপর পুলিশের মাধ্যম দিয়ে বাধা দেওয়া হয়েছে, আমাকে প্রতিদিন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। আমি পরের দিন আবার কর্মসূচি ঘোষণা করেছি, আপনার নিশ্চয়ই মনে আছে কারণ ভাই আমি তারপর একটা সময় আমি কর্মসূচি কন্টিনিউ করেছি, হ্যাঁ কর্মসূচি দিয়েছি, এবং সেখান থেকে আমাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আপনি জানেন যে আমার কর্মসূচি থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল, এবং তারা সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরে আমাকে তারা ছেড়ে দিয়েছিল, সেদিন রাত্রিতে ছেড়ে দিয়েছিল। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তারপরে আমার একটা সময় আমার কর্মসূচি প্রকাশ্যে কর্মসূচিতে আমার একটা ঘাটতি হয়েছে, সেটা খুব বেশি সময়ের না, কিন্তু আমি ধরেন এই 2013 থেকে যদি বলি 7 বছর ধরে রাস্তায় আছি, অলমোস্ট প্রতিদিনই রাস্তায় ছিলাম। এই ঘটনার পরই আমি একটা সময় আমি হয়তো সশরীরে রাজপথে কম কর্মসূচি পালন করছি, সশরীরে কম যাচ্ছি, কিন্তু তার মানে না যে আমি যে সরব নেই তা না। কিন্তু আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ঘটনাতেই কিন্তু আমি যে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং শুধু আমি ওটা বলবো না যে ধরেন আমি রাস্তায় যাচ্ছি না, ব্যাপারটা এমন না। রাস্তার কর্মসূচিকে নানানভাবে একদম সংকুচিত করে ফেলা হয়েছে, যার সর্বশেষ আমি যদি পেরেক বলি, সেটা ছিল কিন্তু আমাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দিয়ে শাহবাগ থেকে ধরে নেয়া। তার আগে কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠী, সাধারণ আন্দোলন যারা করে, তাদেরকেও প্রত্যেককেই কিন্তু বাধা দেওয়া হয়েছে, কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। এবং এরপর কিন্তু বাংলাদেশে আসলে ওইভাবে রাজপথের কর্মসূচি পালন
করবার সুযোগও কিন্তু খুবই সীমিত হয়ে গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু লেখালেখি করা যাচ্ছে না, লিখলেও কিন্তু কড়া নাড়ছে পুলিশ, গ্রেপ্তার করছে, ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে। সেই জায়গাতে কিন্তু আমি হ্যাঁ সশরীরে হয়তো আমার উপস্থিতি অনেকটা কমে গেছে, কিন্তু একই সাথে আমার লেখালেখি কিন্তু আমি এখনো চালিয়ে যাচ্ছি। নানান ধরনের হুমকি উপেক্ষা করেও আমি কিন্তু প্রত্যেকটি ইস্যুতেই আপনি দেখেন, প্রত্যেকটি ঘটনাতেই কিন্তু আমি আমার সরব উপস্থিতি, যেটাকে বলে সরব উপস্থিতি, নিশ্চয়ই বাংলাদেশের আমি বলবো যে প্রত্যেকটা মানুষই নিশ্চয়ই ধরেন রাস্তায় সরব রাস্তায় আন্দোলন করছে এই সময়ে, তা না। রাজনৈতিক দলেরাও তাদের কর্মসূচি পালন করছে না। হ্যাঁ, সবার জবাবদিহিতা আছে। আমি না আমি ঠিক সেই জায়গাটা বলছি না, মানে এটা কিন্তু খুব সিনসিয়ারলি বা ফেয়ার এন্ড অ্যাবভ বোর্ডই আপনাকে বলি। আমাকেও কিন্তু অনেকে প্রশ্ন করে ডাক্তার ইমরান সরকার কোথায়, উনি কোথায় আছেন। আপনি নিজেও কিন্তু বলছিলেন একটু আগে যে অনেকেই মনে করে আমি দেশের বাইরে আছি। আমি এই পরিস্থিতির কেন সৃষ্টি হচ্ছে আপনাকে নিয়ে, মানে আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আপনি নিজেই বলছিলেন যে অনেকেই জানে আমি বিদেশ থেকে আর ফিরিনি। এই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে? এই পরিস্থিতিটা আসলে মূলত হচ্ছে যে আপনার মনে আছে কিনা যে আমি 2013 সালের ডিসেম্বরে শাহবাগে আছি, আজিজ সুপার মার্কেটে, তখন বিজয় দিবস উদযাপনের আয়োজন চলছিল, বিরাট বড় কর্মযজ্ঞ, আপনি জানেন, বিশাল আয়োজন, সারা দেশব্যাপী জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং বিজয় দিবসে ওই 4:03 মিনিটে সারা দেশে একসাথে কর্মসূচি, সারা বিশ্বব্যাপী একসাথে কর্মসূচি, লক্ষ লক্ষ মানুষের কর্মসূচি। সেই কর্মসূচি যখন আমি পালন করছি এবং ওই পালনের আয়োজন তখনও সারা বিশ্বব্যাপী, সারা এমনকি সারা দেশে ছড়িয়ে গেল যে আমি কানাডা চলে যাচ্ছি। এবং ইভেন হচ্ছে যে একটা আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান, আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী নাম করা একটি ইউরোপ থেকে পরিচালিত একটি গণমাধ্যম, গার্ডিয়ান নিউজ করে দিল যে ইমরান সরকার ইন হাইডিং। আমাকে পরদিন গার্ডিয়ান নিউজ করা এবং এই অপপ্রচার যে আমি কানাডা চলে যাচ্ছি, পরদিন আমাকে লাইভে এসে সব টেলিভিশনকে শাহবাগে ডেকে আমাকে বলতে হলো আমি তো কোথাও যাইনি, আমি বাংলাদেশেই আছি এবং আমি তো এই কর্মসূচি পালন করছি। আমার 2-3 দিন পরে কর্মসূচি, বিশাল বড় কর্মসূচি বিজয় দিবসের, এবং আমি প্রতিদিন সারা দিন শাহবাগে এবং আজিজ সুপার মার্কেটে মিটিং করছি। তারপর গণমাধ্যমে খবর এলো এবং ছড়ানো হলো। এরপর ছড়ানো হলো যে আমি যেতে চেয়েছিলাম, আমি কানাডা পর্যন্ত এয়ারপোর্টে গিয়েছিলামও, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তো আমি যেটা বলার জন্যই কথাটি বললাম যে আমাকে নিয়ে অপপ্রচার, প্রোপাগান্ডা, যে আমি নাই, এই আমি এখানে চলে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আমি এখানে পালায়ে যাব, ওখানে থাকবো, এই নানান ধরনের অপপ্রচার, আমার এই কি আয়ের উৎস কি, আমি এই করলাম কেন, আমি ওই ব্যানারটা কেমনে বানালাম, আমি শার্ট কিভাবে কিনলাম, পাঞ্জাবি কিভাবে গায়ে দিলাম, আমি মানে এই ধরনের কথাবার্তা, এই ধরনের আলাপ আলোচনা, ধরেন এটা নতুন কিছু না। এই প্রোপাগান্ডা 2013 সালে 5 ফেব্রুয়ারি যখন আমি শাহবাগে একজন সাধারণ মানুষ থেকে একজন আন্দোলন কর্মী হিসেবে এসেছি, তখন থেকে এটা আমাকে মাথায় নিয়েই কিন্তু অদ্যাবধি এই সব প্রশ্নের জবাব দিয়ে কিন্তু আমাকে থাকতে হচ্ছে। আমি এখনো দেখেন যে আমার সোশ্যাল মিডিয়াতে মানুষ কানেক্টেড, একটা বড় অংশের মানুষ কানেক্টেড, একদম কম মানুষও না, একটা ভেরিফাইড পেজ আছে, এখানে আমি রেগুলার কর্মসূচি আমি কোথায় কি করছি দিচ্ছি, আমি দেশে নির্বাচন পর্যন্ত করেছি দেশে এসে, আপনি জানেন। সেই প্রসঙ্গে আমরা আসবো একটু পরে। নির্বাচনেও কি পরিমাণ বাধা দেওয়া হয়েছে আপনি জানেন, যে নির্বাচন করবার আগে আমাকে কিভাবে বাধা দেওয়া হয়েছে, সেই বাধার পর নির্বাচন হয়েছে, গণমাধ্যমে খবর হয়েছে, সেগুলো উচ্চ আদালত থেকে রায় নিয়ে গিয়ে আমার নির্বাচন করতে হয়েছে। এবং তারপরে হচ্ছে কি আমি সারাক্ষণ ইয়া দিয়ে যাচ্ছি যে আমি কোথায় কোথায় চিকিৎসা সেবা দিচ্ছি, বিভিন্ন ধরনের আপডেট দিয়ে যাচ্ছি, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আছে। তারপরেও আমাকে একই প্রশ্ন ধরেন নতুন করে, ধরেন আজকে আমি একটা স্ট্যাটাস লিখলে নিচে কেউ এসে বলবে আপনি এইসব লিখছেন, আপনি বিদেশে কেন এতদিন? আপনি বলেন যে এই মানুষটাকে আমি কিভাবে বোঝাবো? আমি একটা ন্যাশনাল ইলেকশন করছি, এর মধ্যে হয়ে গেছে, বিদেশ গিয়েছিলাম তারও অনেক আগে, সেখান থেকে ফিরে এসে আমি জাতীয় নির্বাচন করেছি। আমি সেটাই বলছি, ইমরান সরকার, আমি সেটাই বলছি যে এটা তো পাবলিক পারসেপশন, আপনি পারসেপশনকে তো আর অ্যাভয়েড করার জায়গা নেই। আমি সেটাই বলছি, এই পাবলিক পারসেপশনটি শুধুমাত্র হারুন ভাই, এটা তো ইনফরমেশনের ঘাটতি, তার এই ঘাটতির দায় আমাকে কেন নিতে হবে? আমাকে এটা বলেন। আমি মনে করি নিতে হবে এই কারণ হচ্ছে ইমরান সরকারকে মানুষ যেভাবে দেখেছে সেই সরব সশব্দ উজ্জ্বল উপস্থিতি নাই, এই কারণেই মানুষের পারসেপশন তৈরি হয়। না, সেটা নিয়ে তো আমি কোনো দ্বিমত করছি না, এবং আমি আই ডু রেসপেক্ট যে তারা যারা এই প্রশ্ন করে, কিন্তু কেউ যদি এই প্রশ্ন করে যে আপনি এখনো বিদেশ আছেন, বলেন আমি দেশে এসেছি, কিন্তু আপনি একটু আগেই কিন্তু আপনার কিন্তু অপপ্রচারের কথা বলেছেন। আমি জানি না এটা অপপ্রচার কিনা, তখনও শুনেছি, এখনো আমাদের একজন বন্ধু কাসাফুদ্দৌলা ইমরান বলছেন
আপনার এলাকায় সে বাড়ি দাবি করছেন যে আপনার দাদাকে সে আবারও বলছেন যে তখনও আলোচনা শুনছি যে তিনি যুদ্ধ স্বাধীনতা বিরোধী ছিলেন। বিষয়টা আসলে আবার যদি একটু ক্লিয়ার করতেন। আপনি জানেন যেটা নিয়ে একদম একটা চ্যালেঞ্জের পর্যায়েও গিয়েছিল একদম 2013 সালেই, এবং মুক্তিযোদ্ধারা থেকে শুরু করে প্রত্যেকেই ওটার বিরুদ্ধে তাদের বক্তব্য দিয়েছিল যে আমার পরিবার কিভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, এবং আপনি জানেন যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ, এবং সেই শহীদের স্বীকৃতিও ধরেন এই যে এখনকার মতো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা শহীদ সার্টিফিকেট এই ধরনের, যদিও শহীদ সার্টিফিকেট এখন জোগাড় করা যায় না, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট হয়তো জোগাড় করা যায়, কিন্তু আমার দাদা শহীদ ধরেন একদম আনসার্টিফাইড শহীদ না, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর হাত দিয়ে যে অল্প কিছু মানুষের সৌভাগ্য হয়েছিল যে শহীদের স্বীকৃতি পাওয়ার, আমার দাদা সেরকম একজন শহীদ মুক্তিযুদ্ধে। তার আছে আপনার তো রাজনৈতিক একটি ইচ্ছা আছে, আমি এটা খেয়াল করেছি। আপনি 2018 সালের যে নির্বাচন হয়েছে, আপনি সেই নির্বাচন করেছেন। আমি সেই নির্বাচনের ব্যাপারে পরে আসবো, কিন্তু শোনা যায় যে আপনি আওয়ামী লীগের কাছে প্রচুর তদবির করেছেন আপনার মনোনয়নের জন্য। সেটি না পেয়ে আপনি বিদ্রোহী হয়ে উঠেছেন এবং আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিষয়টি আসলে কি ছিল? আপনি কি মনোনয়ন চেয়েছেন বা কোনো তদবির করেছেন কিনা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে? আপনি তো আপনার কুড়িগ্রাম 4 আসন থেকে নির্বাচন করেছিলেন। হারুন ভাই, আপনি দেখেন যে এই যে একটা অপপ্রচার, এটা ওই যে আমি কানাডা যাওয়ার যে অপপ্রচার, যে চলে গেছি এয়ারপোর্টে, মানে এর চেয়েও নোংরা অপপ্রচার এবং মিথ্যা অপপ্রচার। প্রথমত হলো যে আপনি জানেন যে এই ধরনের বড় রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পাওয়া আসলে খুব একটা কঠিন ব্যাপার না। মানে আমি বলবো যে রাজনৈতিক বাস্তবতা বা রাজনৈতিক প্রেক্ষিত, যাদের রাজনীতি সম্বন্ধে ধারণা আছে দেশের, যে আমার মতো একজন মানুষ, যে ধরেন আর কিছু না থাকুক আমাদের কিছু মানুষ অন্তত আমাকে চেনে, একটা বড় আন্দোলনের আমি একজন কর্মী, এরকম একজন ধরেন আন্দোলনের কর্মীকে ধরেন একটা বড় রাজনৈতিক দল তার যদি সদস্য কর্মী বা নির্বাচনের হিসেবে পায়, এটা তার জন্য একটা খুবই বড় ব্যাপার, তার জন্য একটা সহজ একটা বিষয়। সুতরাং এইখানে ধরেন এটা পাওয়া বা না পাওয়া নিয়ে এই আলোচনা তো আমার মনে হয় কোনো প্রাসঙ্গিকই না। কারণ যখন যে সময়ে আমি আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে, যে কর্মসূচির পর আমি যেখানে এসে নির্বাচনের ঘোষণাটি দিয়েছিলাম, সেই নির্বাচনের ঘোষণাটির সময়টা আপনি চিন্তা করলেই এটা খুব পরিষ্কার হয় যে এই নির্বাচনের ঘোষণাটাই তো একটা এই পুরো ব্যবস্থা সহ এই যে রাজনৈতিক যারা ক্ষমতায় আছে তাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমি সেটা করেছিলাম। সুতরাং সেটা যদি করতেই হতো, ধরেন এই যদি যারা আমাকে বলেন যে যারা আমার ধরেন আমি বলবো সুরিদ বা যাই হোক, যারা মনে করেন যে সরকারের সাথে মিলে আমি আন্দোলন করেছি, সরকারের সাথে আমার এই ছিল, তাহলে তো এই আন্দোলন বা এমপি হওয়া, মন্ত্রী হওয়া, তাহলে তো সরকারের সাথে মিলে অনেক আগেই আমার হবার একটা সুযোগ ছিল। না, তাদের বক্তব্য আছে, কিন্তু তাদের বক্তব্য আছে যে আমাকে ব্যবহার করে কাউকে কি ফেলে দেয়া যায়। ধরেন আমি সরকারের সমালোচনা করা শুরু করেছি 2013 সালের 5ই ফেব্রুয়ারি, তারপরেই যখন সরকার আইন সংশোধন করেনি, আপনি জানেন আমাদের আলটিমেটাম ছিল, আমি খুব চ্যালেঞ্জিং ভাষায় বক্তব্য দিয়েছি, যেটা সরকার এবং ডিনাউন্স করেছে, সরকারের ওয়ার্কিং কমিটি পর্যন্ত সেটা করেছে। সেটা কিন্তু শাহবাগে 2013 সালের ফেব্রুয়ারি মাসের কথা, এটা মার্চ মাসের কথাও না। সেটাই বলছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, যে আলটিমেটামের পরে যে কর্মসূচি দেওয়ার পর এবং ওই বক্তব্যের প্রেক্ষিতে সরকার। এখন ধরেন যদি আমার সরকারের আনুকূল্যই পেতে হয়, তাহলে আমাকে এত কঠোর বক্তব্য দিতে হবে কেন? আমার ওই বক্তব্যের পরে সরকারি দল, রাজনৈতিক দল যারা সরকারের পক্ষে, ছাত্রলীগ কর্মসূচিতে গিয়েছে সরাসরি এটার বিরোধিতা করে, শাহবাগের বিরোধিতা করে এখান থেকে সরে গিয়েছে, এবং তারা আমার বিরুদ্ধে শাহবাগে সেদিনই মিছিল করেছে যেদিন আমি এই কর্মসূচি ঘোষণা করি, যে কর্মসূচিটা আপনি ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে হ্যাঁ। তো সেই কর্মসূচি, তাহলে যদি আমাকে সরকারের কাছ থেকে কোনো আনুকূল্য নিতে হয়, তাহলে খুব ইজিলি আমি কর্মসূচি এটা না দিয়ে সরকার যে কর্মসূচি বা সরকারি দলের নেতারা যে কর্মসূচি যায় সেটা দিয়ে আমি তাদের হাতের মধ্যে রেখেই চালাতে পারতাম। তাহলে তো আমার, তার মানে কি, ধরেন কর্মসূচি বা তাদের বিরোধিতা করা, আমি বলবো না যে আমি এটা ধরেন তাদের বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছি। আমি মনে করেছি একজন গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে, এবং আমাদের অন্যান্য যারা ছিল, যারা ওখানে ডিসিশন মেক করেছে, গণতান্ত্রিক ভাবে এই সিদ্ধান্তটা এসেছে, বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তটা দিয়েছে, এই সিদ্ধান্তটা এসেছে এবং সেটাই আমি ডেলিভার করেছি, আমি সেটাকে আফোর্ড করেছি, এবং আমি মনে করেছি এটাই আমার দায়িত্ব। এটা আমি কোনো এক্সট্রা ধরেন আমি বিপ্লবী দায়িত্ব পালন করছি এমন না। কিন্তু ধরেন যে আপনি কারো বিরোধিতা করবেন, ধরেন হারুন আপনার আমি বিরোধিতা করব, আমি করব কি করব না এটা কিন্তু আমার চয়েস।
আমি না করলে কিন্তু অবশ্যই বিরোধিতা হবে না। তো সরকারের যদি আমি সমালোচনা করে থাকি বা সরকারের যে কোনো কারণে সরকার আমার, নিশ্চয়ই সরকার তার কোনো একটা কারণে আমার বিরুদ্ধে গিয়েছে, তো সেই কারণটা তাহলে নিশ্চয়ই আমার সমালোচনা। তো আমি সমালোচনা তো আমাকে সরকার বাধ্য করেনি যে না আপনি সমালোচনা করেন, আপনি আমার বিরোধিতা করেন, সরকার তো আমাকে বলে দেয়নি কখনো। আমি 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 যারা জি, বলেন আমি যে সরকার আমাকে ছুড়ে আমি ফেলে আমি আপনার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছি না, বা এর আগে যেটা বলছি যে লোকজন কমে গেছে সেটাও নতুন করে বলছি না, কিন্তু আমি আপনাকে ফিগারটা দিই। 2018 সালে আপনি কুড়িগ্রাম 4 আসনে যখন নির্বাচন করলেন তখন আপনি মোটর গাড়ি নিয়ে নির্বাচন করেছিলেন, ঠিক? আমি তো ঠিক বলছি তো? মোটর গাড়ি নিয়ে নির্বাচন করেছিলেন স্বতন্ত্র ভাবে। আপনি ভোট পেয়েছিলেন 2775টি, আর আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানে আওয়ামী লীগের যিনি জয় লাভ করছেন জাকির হোসেন, তিনি পেয়েছেন 1,62,634। বিএনপির যিনি প্রার্থী তিনি পেয়েছিলেন আজিজুর রহমান সম্ভবত 55,960টি। আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তো আপনার এই জনপ্রিয়তার এই ধস, এটা তাহলে তো পিপল তো আপনাকে অ্যাকসেপ্ট করে নাই। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? মানে আমার ধরেন জনপ্রিয়তার ধস যদি কেউ বলেন এটাকে, তার মানে ধরেন যেই বলুক, আমি আপনাকে বলছি না, আপনি গণমাধ্যম কর্মী, আপনি আমাকে প্রশ্ন করেছেন, কোন প্রশ্নই কিন্তু আমার না, আমি কিন্তু ওখান থেকেই নিচ্ছি, কোন প্রশ্নই কিন্তু আমার না। আমি এটা সেটাই মনে করছি, আমি সেভাবেই রিপ্লাই দিচ্ছি, আমি আপনাকেই রিপ্লাই দিচ্ছি তা না। আমি যাদের এই প্রশ্ন আছে, তো যাদের এই প্রশ্ন আছে তার মানে সে ধরেই নিচ্ছে যে তার মানে নির্বাচন ঠিক আছে। তাহলে যদি আমার এটা ধস হয়ে থাকে তার মানে আমার জনপ্রিয়তার ধসের প্রতিফলন এটা। তাহলে সারা দেশে যা নির্বাচন হয়েছে, ধরেন কোথাও দেখেছি 100-150 ভোটও পেয়েছে প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ যে সর্বোচ্চ ভোট পেয়ে যে জিতেছে তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী যিনি, সে 150 ভোট পেয়েছে। আপনি জানেন গোপালগঞ্জেরই একটা আসন। আবার সিরাজগঞ্জের একটা আসনে দেখেছি আমাদের একজন শিল্পী বিএনপিরই, সে সম্ভবত 1000-এর নিচে ভোট পেয়েছে। বিএনপির যে ক্যান্ডিডেট, সরকারি দলের ক্যান্ডিডেটের বিপক্ষে। তো আমারটাকে যারা যদি কেউ মনে করেন যে হ্যাঁ এটা আমার জনপ্রিয়তার ধস নামার প্রতিফলন, এটা এই নির্বাচনের মধ্য দিয়ে আমাকে মানুষ গ্রহণ করেনি, আমাকে ভোট দেয়নি বলেই আমি এত কম ভোট পেয়েছি, তাহলে আমি বলবো যে তারা নিশ্চয়ই একই সাথে সারা দেশে যে ঘটনা ঘটেছে, এই যে কোনো আসন বিএনপি পায়নি বা এই 6টা আসন পেয়েছে, এবং সারা দেশের বেশিরভাগ কেন্দ্রেই ধরেন 2-3 হাজারের বেশি ভোট, যে প্রধান প্রতিদ্বন্দ্বী কেউ তার বেশি ভোট পায়নি, অর্থাৎ 3 লাখ 4 লাখ 2 লাখ ভোট পেয়ে যারা জিতেছে, এবং তার প্রতিদ্বন্দ্বী পেয়েছে 200 ভোট, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। তার মানে এই সামগ্রিক ফিচারটা সে তাহলে এন্ডোর্স করবে। আমি তাদের কাছে এই প্রশ্ন রাখছি, সে এটা মেনে নিচ্ছেন কিনা যে তাহলে সবই ঠিক আছে। এবার ধরলাম উনি মানবেন না এটা, যে অন্য দেশের অন্য সব জায়গায় ভোট কারচুপি সবকিছু হয়েছে, আমার ওখানে হয়নি, যেহেতু আমি নির্বাচন করেছি আমার ওখানে হয়নি। উনি আমার সাথে দ্বিমত করেন, আমাকে যেহেতু উনি পছন্দ করেন না, উনি মনে করেন এখানে ঠিক ভোটই হয়েছে। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই এটা একটা খুবই ইয়ার ব্যাপার, যে আমি মানে কি বলবো, যে আমার জন্য এটা খুবই একটা কষ্টের ব্যাপার যে এত আন্দোলন সংগ্রাম করেও, এত মানুষের কথা বলেও আমি মানুষের আস্থায় অর্জন করতে পারিনি, তারা আমাকে ভোট দেয়। আপনার কি ধারণা ছিল নির্বাচনে? না না না, যদি আমি এটাও ফিল করতে পারতাম, ধরেন এই অনুভবটাও যদি আমার হতো নির্বাচনের মধ্য দিয়ে, ধরেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাকে মানুষ ভোট দেয়নি, আমি খুব কম ভোট পেয়েছি, একটা সঠিক নির্বাচন হয়েছে, মানুষ একজন ক্যান্ডিডেটকে বেছে নিয়েছে, সেটাতে আমার কোনো দুঃখ হতো না, বা হয়তো কষ্ট থাকতো যে আমাকে মানুষ ভোট দিল না কেন, কিন্তু সামগ্রিকভাবে হয়তো আমি সেটাকে মেনেই নিতাম। কিন্তু যেটা মেনে নেয়ার মতো না, যে এটা আসলে নির্বাচনটা, ধরেন নির্বাচন কারচুপি হতে পারে, নির্বাচনে কারচুপি যে হারে সেই কারচুপি করে, এটা বাংলাদেশে একদম পুরনো একটা ব্যাপার। অ্যাজ ইউজুয়াল নির্বাচনে হারার মতো কারচুপি আমি সেই অভিযোগ আমি করছি না। আমিও নির্বাচন করে, আমিও ভাবছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে নির্বাচনে যাচ্ছি, হারলে নিশ্চয়ই আবার ওদের মতোই আমিও মনে হয় একই কথাই বলবো, যে যাতে আমাকে এই কথাটা বলতে না হয়। কিন্তু আপনার এক্সপেকটেশন কি ছিল আপনার ইলেকশন নিয়ে, যে জয়ের আশা, বা আপনি কি ভাবছিলেন? আপনার নিশ্চয়ই নেতাকর্মী সেখানে ছিল, তাদের গণসংযোগ, আপনার কাজ দেখে আপনার কি মনে হচ্ছিল?
আমি আমি ওভার করব না, কিন্তু আপনি যদি তখনকার ওখানকার গণমাধ্যমের খবরগুলো দেখেন, খুব একটা গণমাধ্যমে আসে না, কুড়িগ্রাম চার আপনি জানেন খুবই রিমোট এলাকা, খুবই গণমাধ্যমের খবরগুলো দেখেন, মিছিল সমাবেশ কর্মসূচি। তো যখন আমি ইলেকশনের ঘোষণা দিয়ে সেখানে গেলাম, সেখানে কিন্তু একটা বিরাট সাজরব, পুরা ইলেকশনের আগের দিন পর্যন্ত, এক মুহূর্ত পর্যন্ত ধরেন আমার যদি আপনি যে কোনো গণমাধ্যম কর্মী বা যারা ভিজিবল যারা দেখে, একটা আমার একদম ঘোর বিরোধী মানুষও যে আমার বিরোধিতা করে, আমার একদম প্রতিপক্ষ রাজনৈতিক চিন্তার মানুষ, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে আমি বাংলাদেশের অন্য জায়গার কথা আমি বলছি না, কিন্তু ধরেন ওখানে নির্বাচন একজনই করছে, এবং যারা গণমাধ্যমে সারা দেশে নির্বাচনও দেখেছে তাদেরও অনেকের মতামত যে সারা দেশে নির্বাচন একজনই করছে, যে নির্বাচন এক জায়গায় আছে। আমার বাড়ি থেকে শুরু করে সবসময় হাজার হাজার লাখ লাখ মানুষ, এবং আমার কর্মসূচিগুলোতে, আমার মিছিলগুলোতে প্রত্যেকটা গ্রামে গ্রামে শত শত মানুষ, কিন্তু আমার কোনো মানুষগুলো কোনো লাঠিয়াল মানুষ না, এরা হলো একদম না। কিন্তু এই নির্বাচনে তো খরচ হয়, একটি নির্বাচনে তো খরচ হয়, এত বড় একটা নির্বাচন করলেন, এই খরচের টাকাও বা কোত্থেকে জোগাড় করলেন? আমার নির্বাচনে খুব যে বেশি খরচ হয়েছে তা না, কারণ আমার নির্বাচনে প্রথমত হলো যে আমার যদি আপনি যেহেতু নির্বাচন করেছি, তাহলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা বা আমার পরিবারের বিষয়েও আপনি জানার কথা, যেহেতু নির্বাচন করেছি। এটার ধরেন মানে হয়তো নর্মালি আমি গণমাধ্যমে এটা বলতামই না, কারণ এটা বলার মতো বিষয় না, কিন্তু এটা আর এখন ধরেন সিক্রেট ব্যাপার না। আমার বাড়িতে শত শত মানুষ গেছে, গণমাধ্যম কর্মীরা গেছে, আমার পরিবার দেখেছে, আমার বাড়ির, আমার সামর্থ্য, আমার যে পরিবারের যে আর্থিক সামর্থ্য, তাতে লোকজনকে খাওয়ানোর মতো সামর্থ্য আছে। আমরা অনেক অনেক ধরেন টাকা পয়সাওয়ালা মানুষ না, কিন্তু একটা ধরেন মধ্যবিত্ত যাদের, আমাদের ধান চাষ হয়, মানুষকে ধরেন 200-400 মণ ধান মানুষকে খাওয়াইতে পারবো, এই সামর্থ্য আমাদের আছে। এটা ধরেন যারা গেছেন তারাও দেখেছেন। সুতরাং খাওয়ানোর জন্য আমাদের নতুন করে খুব একটা টাকার দরকার হয়নি। পোস্টার ছাপানো, খুব যে পোস্টার লেগেছে তাও না, সেটাও আমরা পারিবারিক ভাবে জোগাড় করেছি। আমার ফুপু টাকা দিয়েছে, একদম ঘোষিত, এটা ধরেন রাগ ঢাক করে না, আমার ফুপু জেনে ডাক্তার, মানে তার সে টাকা দিয়েছে, মানে সবাই মিলে পারিবারিক বৈঠকের মধ্য দিয়ে এটার ফান্ড জোগাড় করা হয়েছে, এবং খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সেগুলোর হিসাবও নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, কয় টাকা খরচ হয়েছে, কয় টাকা কে দিয়েছে, সেগুলোর খরচের হিসাবও দেওয়া। আপনি যেহেতু নির্বাচন করেছেন, নির্বাচন স্বতন্ত্র করুন আর যদি কোনো দলীয় করতেন সেটা তো আলাদা কথা, সুতরাং আপনি একটি নির্বাচন করা মানে আপনি পলিটিক্যাল প্ল্যাটফর্মে ইন করলেন। তো ভবিষ্যতে এই রাজনৈতিক এই প্রক্রিয়া আপনার কিভাবে চলবে, রাজনৈতিক দল গঠন করবেন কিনা, সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আপনার রাজনৈতিক পরিকল্পনাটা যে একটু বলতেন। আমার কাছে মনে হয় যেটা, যে ধরেন মানে বাংলাদেশের যে নির্বাচন আমি দেখেছি, ধরেন মানে 2000 কি বলে যে 18 সালে, যদি মানে ধরেন এই নির্বাচনটা মানে দেখে, মানে এই নির্বাচন আমি না করলে হয়তো নির্বাচন আসলে কি জিনিস আমি এটা বুঝতাম না, যে নির্বাচন আর একটা নির্বাচন কিভাবে হয়, কিভাবে হতে পারে। মানে ধরেন একটা নির্বাচনে একটা 1% ধরেন আমার কোথাও কোথাও আছে যে ধরেন 300টা কেন্দ্র আছে, মানে একটা নির্বাচন কারচুপি হলেও একটা দুটা কেন্দ্র তো ভুল করে ধরেন ঠিক ভোট হতে পারে। মানে ধরেন 300টা কেন্দ্রে যদি সিল মেরে ব্যালট ভরে একটা লোককে ভোট না দিয়ে একটা নির্বাচন হইতে পারে, বা আমি যদি বলি ধরেন 300টা কেন্দ্র একটা সংসদীয় আসনে, যদি ধরেন দেশে 3 লাখ নির্বাচনী কেন্দ্র আছে, 3 লাখ নির্বাচনী কেন্দ্রে কেউ যদি ভোট দিতে না পারে, এইরকম ভোট বাংলাদেশে আয়োজন করা, মানে এর চেয়ে আমি মনে করি যে মানে এই অর্থের অপচয় করার চেয়ে নির্বাচন না করে কেউ ক্ষমতায় যদি থাকতে চায়, বরং তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু আপনার ইচ্ছে কি, আপনার ইচ্ছেটা কি? মানে আপনি তো একটা জায়গার কথা বললেন, কিন্তু আপনি কি পলিটিক্সে থাকবেন কিনা? আমি যদি আজ করি যে এইভাবে, আমি অলরেডি রাজনৈতিক কর্মী, রাজনীতি তো আমি করছি, ধরেন আমি রাজনৈতিক বক্তব্যই দেই, আমার প্রতিদিন স্টেটমেন্ট যাচ্ছে, আমি বক্তব্য দিচ্ছি, কথা বলছি, আমি একজন রাজনৈতিক, যেমন আমি বলি, যেমন আপনাদের একটু বলি, যদি হ্যাঁ, যেমন নূর, মানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তো একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন, আমি সেটাই বলছিলাম। তো আপনি কোন রাজনৈতিক দল গঠন করবেন কিনা, একটা প্ল্যাটফর্ম তো প্রয়োজন, আপনি কিভাবে এগিয়ে যাবেন যদি পরবর্তীতে নির্বাচিত হতে চান? মানুষের জন্য কাজ করা নানা উপায় যায়, কিন্তু নির্বাচিত হয়ে কাজ করা তো অনেক বেশি সহজ এবং অনেক বেশি কাজ করা যায়। আমাকে নুরুল হক নূর ডাকসুর ভিপি সেটাই বলছিলেন, সে কারণেই তিনি রাজনৈতিক দল করছেন। আপনি কি রাজনৈতিক দল করবেন কিনা এবং আপনার রাজনৈতিক ধারা অব্যাহত রাখবেন কিনা? আপনি তো ধরেন আওয়ামী লীগ আপনার বিরুদ্ধে, বিএনপি আপনার বিরুদ্ধে, আপনি যখন বলছিলেন
যে সুতরাং আমি তো মনে করি যে আপনার সপক্ষ আপনি দেখতে পাচ্ছেন না রাজনৈতিক দল হিসেবে, সেক্ষেত্রে আপনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন কিনা? ধন্যবাদ হারুন ভাই। রাজনৈতিক দল গঠন করার বিষয়ে ওইরকম কোনো ইয়ে আসেনি। অলরেডি আমি রাজনীতি করছি, আমি ইলেকশন করেছি, বা ইলেকশন করে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে অর্থাৎ স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন করেছি। তো তার মানে আমি ইন্ডিপেন্ডেন্ট, এটা অলরেডি মানে ইলেকশনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আর নির্বাচনের বিষয়ে বা রাজনৈতিক দলের বিষয়ে, কেউ নতুন নতুন রাজনৈতিক দল তো হবে, তরুণরা রাজনৈতিক দল করতে পারে, এবং প্রত্যেকটা মানুষের, শুধু নূর কেন, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক দল করার অধিকার আছে, করবে। কিন্তু রাজনৈতিক দল করার যে অভিজ্ঞতা বাংলাদেশে, ধরেন এই যে এই সময় যে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন সংসদে আরপিও সংশোধনী করা হয়েছে, আপনি যে দেখেছেন যে পুরনো যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে গঠিত হচ্ছে, যারা কাজ হচ্ছে, তাদেরও নিবন্ধন পাবার কোনো সম্ভাবনা ধরেন আরপিও সংশোধনের মধ্যে দিয়ে আর রাখাই হয়নি। অর্থাৎ বাংলাদেশে যারা রাজনৈতিক দল অলরেডি নিবন্ধন আগে করেছিল, পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতায় আছে কিংবা নাই, তাদের বাইরে আর নতুন কাউকে নিবন্ধন করবার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ কিন্তু আর আরপিওর মধ্যে না। এই ইমরানের সরকার, আমি কিন্তু সেটা বলছিলাম না। না, আমি উত্তরটা দেওয়া, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে নির্বাচন করবার মধ্য দিয়ে আমার যে অভিজ্ঞতা, যে যদি ধরেন এই ধরনের নির্বাচনই বাংলাদেশে হয় এবং এটা আজ করি, তাহলে ধরেন নির্বাচন তো দূরে থাক, মানে পারলে নির্বাচন যখন হবে ওই সময় পারলে আমি ধরেন একটা অবকাশ যাপনে যাওয়ার একটা আয়োজন করব, আমার মানে সামর্থ্যের মধ্যে দিয়ে কোনো অবকাশ যাপনে যাওয়া যায় কিনা। নির্বাচন তো দূরে থাক, যদি বাংলাদেশে এই ধরনের নির্বাচন হয় এবং এখানে যদি ধরেন আমার 5 টাকা খরচ হয় আমার পরিবারের, সেটাও আমি মানে আর করব বলে আমার মনে হয় না। যদি নির্বাচন যেভাবে 2018 সালে হয়েছে, যে প্রক্রিয়া হয়েছে, যে ব্যবস্থায় হয়েছে, এইরকম ধরনের কোন নির্বাচনেরই আয়োজন হয় বা ভবিষ্যতেও যদি এই ধরনের নির্বাচন হয়। সুতরাং রাজনৈতিক দলের প্রশ্ন হলো যে যদি ব্যবস্থার পরিবর্তন না হয়, যদি রাজনৈতিক দলের মানে ধরেন করে রাজনৈতিক দল করারই সুযোগ না থাকে, রাজনৈতিক দল করে ধরেন রাজনীতি করবেন এই সুযোগ, বর্তমান পরিস্থিতিতে যেটা হয়েছে যে বাংলাদেশে তো কোনো রাজনীতিই নাই, রাজনৈতিক দল করে আপনি কি করবেন? দল এবিসি যাই হোক, দল নাম যাই হোক, আপনি একটা দল দিলেন, নাম যাই হোক, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, তারাও কোনো কর্মসূচি করতে পারছেন। বাংলাদেশে তো রাজনীতি রাখা হয়নি, টোটালটা একটা ব্যুরোক্রেটিক সিস্টেম। যদি আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যাই হোক, আমি বিএনপি বলছি না, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাদেরকেও যদি বলেন, আমি তো তাদেরকেও এখন একটা নাম ছাড়া আর কিছুই বলবো না, এটা কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইটসেলফ কোনো রাজনৈতিক দল না। সুতরাং মানে বাংলাদেশে তো কোনো রাজনীতি, সেটা না না না, এটা আপনাকে ডিফেন্ড করতে হবে। আমি তো মনে করি, আমি তো জানি আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম দল। আমি শেষ করি, এবং আওয়ামী লীগ হচ্ছে, কিন্তু আপনি কেন তাকে, আপনি কোন যুক্তিতে বলছেন রাজনৈতিক দল না? আচ্ছা, আমি বলছি এই বর্তমান মুহূর্তের কথা। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেছেন সবই ঠিক, একটা প্রাচীন রাজনৈতিক দল ছিল এবং কিন্তু তারা এই যে ক্ষমতার মধ্য দিয়ে, কাঠামোর মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক দলের ভেতরের যে পরিবর্তনটা হয়েছে, যদি আমাকে 2020 সালে এসে দাঁড়িয়ে আজকে মূল্যায়ন করতে বলেন, তাহলে আমি বলবো যে একটা রাজনৈতিক দলের যে চরিত্র থাকার কথা, একটা আপনি দেখেন যে একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়, সেই রাজনৈতিক দল তার যারা প্রতিপক্ষ, তার বিরুদ্ধে যে আন্দোলন করে, তাকে কিভাবে হ্যান্ডেল করে। আপনি নর্মাল একটা ধরেন ওই সড়ক যে কি সড়ক আন্দোলন, যেটা সড়ক নিরাপদ সড়ক আন্দোলন, আপনি এই নিরাপদ সড়ক আন্দোলনের কথাই বলুন না। একটা বাচ্চারা আন্দোলনে নেমেছে, শিশুরা, তারা একটা নিরাপত্তার জন্য, তাদের বন্ধু মারা গেছে, রাস্তায় খুন হয়েছে, তার জন্য একটা রাজনৈতিক দল যদি তার রাজনৈতিক চরিত্র থাকে এবং সে ক্ষমতায় থাকে, সে এই আন্দোলন কিভাবে ম্যানেজ করবে? মানে ধরেন এর সারা ইতিহাস, পৃথিবীর ইতিহাস, যে রাজনৈতিক দল যেখানে ক্ষমতায় আছে, আর আমাদের এই যে বর্তমান পর্যায়ে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং তাদের যে সরকার, এই সরকার কিভাবে ম্যানেজ করছে, তার যে কাঠামো। তো আমার এই কাঠামো দেখে আমার নিজের অবজারভেশন হচ্ছে যে আওয়ামী লীগ তার যে রাজনৈতিক দলীয় যে চরিত্রটা, সেটা সে হারিয়ে ফেলেছে। এই ক্ষমতার মধ্যে থাকতে থাকতে সে এখন একটা, হ্যাঁ, নাম আছে, রাজনৈতিক দলের নামই আছে, কিন্তু তার ভেতরের যে ইনসাইট, তার যে প্র্যাকটিস চর্চা, তার যে ধরেন রাজনৈতিক দলের যে প্র্যাকটিস হবার কথা, এটার কোনোটাই আর আওয়ামী লীগের মধ্যে এই সময়ে এসে অবশিষ্ট নাই। আমি এখন আপনার একটু ব্যক্তিগত খোঁজ খবর নিয়ে আর দুই একটা প্রশ্ন করে আমরা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে আমি জানি, এটা আমি ব্যক্তিগত ভাবেই জানি, এবং আপনি বিভিন্ন সময় সিকিউরিটি থ্রেটে থাকেন, এখন আপনার কি অবস্থা, মানে আপনার নিরাপত্তাহীনতা বা আপনার সিকিউরিটিটা এনশিওরড কিনা এই মুহূর্তে?
হারুন ভাই, আমি কখনো সরকারের দপ্তর থেকে কখনো আমি নিজে ভাবে লিখিত ভাবে বা চেয়ে বা মৌখিক ভাবে কখনো আমি কোনো নিরাপত্তার আবেদন জানাই এখন পর্যন্ত 2013 সালের 5 ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত। আপনাকে মানে অন দা রেকর্ড আর কি একদম দায়িত্ব নিয়ে বললাম যে কোনোদিন আমি কাউকে ফোনে বা যোগাযোগ করে বা চিঠি লিখে কারো কাছ থেকে নিরাপত্তা চাইনি। বিভিন্ন সময়ে যখন আমার কর্মসূচি থাকে, বিভিন্ন ধরনের হুমকি যখন ছিল গণমাধ্যমে এসেছে, বা ইভেন কর্মসূচি যখন থাকে, আপনি জানেন যে কর্মসূচি থাকলে এক ধরনের নিরাপত্তার কথা বলে এক ধরনের প্রতিবন্ধকতা বলেন বা এক ধরনের ওয়াচ বলেন, সেটা তৈরি করা হয়। যেহেতু এই মুহূর্তে আমার রাজপথের কর্মসূচি কম, রাজপথে ওইভাবে কর্মসূচি নেই, সুতরাং ওই প্রতিবন্ধকতাও এখন আপাতত ওটা থেকে মুক্ত আছে। আপাতত কেউ সাম্প্রতিক সময়ে যোগাযোগ করেনি যে না আপনার নিরাপত্তা দরকার বলে হয়তো কেউ আরোপ করেনি। আপনি যদি স্ক্রিন দিকে একটু খেয়াল করেন, আপনি দেখবেন যে সাইফুল ইসলাম তিনি বলেছেন লাভ ইউ ইমরান খান, এরকম অসংখ্য প্রশংসামূলক এখানে তথ্য আপনার কাছে আছে, আমি সেগুলো বললাম। কিন্তু এটা তো আমি কিন্তু আপনাকে কিন্তু এখন আমি রাজনৈতিক ব্যক্তিত্বই মনে করি, যেহেতু আপনি নির্বাচন করেছেন সে কারণেই এই প্রশ্নটি করছি। কারণ হচ্ছে আপনার, আমি মনে করি সহ্য ক্ষমতা অনেক বেশি। এটা কিন্তু বেশ কিছু কমেন্ট এখানে এসছে এবং তারা বলছেন, আমি এগুলো স্ক্রিনে দিচ্ছি না, যে আপনাকে তারা রাজাকার বলছে, এই একটা পয়েন্ট। আরেকটা বলছে আপনি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এই দুইটার জবাব আপনি কি দেবেন? তারা যে রাজাকার বলছে তাদের কি যুক্তি, আপনি এটা কিভাবে বলবেন তারা কিভাবে রাজাকার বলছে? আর হচ্ছে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, আপনি এমন কি করেছেন যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, কারা বলছে? আপনার কি মনে হয়? আমি 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 প্রথমত হলো যে রাজাকার বলছে তাকেও একটা কারণে ধন্যবাদ দেই, কারণ ধরেন এখানে আমার সাফল্য আছে। সে যে আমাকে ধরেন রাজাকার বলল, কারণ ধরেন সে আমার সাথে একমত না, সে আমাকে অপছন্দ করে এবং অপছন্দ করার কারণে সে সবচেয়ে নিকৃষ্ট গালিটা আমাকে দিয়েছে। সে মনে করেছে এটা সবচেয়ে বাজে গালি একজনকে রাজাকার বলা। তার মধ্যে যে এই বোধটা আমি তৈরি করতে পেরেছি যে রাজাকার এই শব্দটা যে এত নিকৃষ্ট, এটা কিন্তু পুরোপুরি আমার সাফল্য। বাংলাদেশে ধরেন এটা 2013 সালের এই আন্দোলনের মধ্য দিয়েই এই অর্জনটা হয়েছে যে কেউ রাজাকার হতে চায় না, কারণ এটা একটা খুবই নিকৃষ্ট একটা জিনিস। এর আগে অনেকেই রাজাকার ছিল, রাজাকার বীর দর্পে টেলিভিশনেও বলতো যে হ্যাঁ আমি রাজাকার, না কিন্তু বাংলাদেশে তো একজন বইও লিখেছেন, বাংলাদেশে একজন বইও লিখেছেন, আমি আলবদর বলছি। হ্যাঁ আমি রাজা আলবদর বলছি, এবং টেলিভিশনে জিজ্ঞেস করার পর বলছে যে না আমি রাজাকার, তাই কি হয়েছে? কিন্তু আজকে আপনি কাউকে টেলিভিশনে বলেন যে আপনি রাজাকার, সে কিন্তু আর যাই হতে চাক সে বলবে না কোনোভাবেই সে রাজাকার না, সে রাজা। এই যে ও যে গালিটা দিয়েছে, যে সেও কিন্তু তার মনের, সে আমাকে খুব অপছন্দ করে এবং সে মনে করেছে যে এর চেয়ে নিকৃষ্ট কোনো গালি নাই। তার মধ্যে যে আমি এটা ঢুকাতে পেরেছি, এই বোধটা তৈরি করতে পেরেছি, আমি নিজেকে সফল মনে করছি এবং তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেন বলছে তারা, কেন বলছে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না বা ইতিহাসে আপনাকে আস্থা করে নিবে? মানে কি এমন মানে কাজ করেছেন যে কারণে তারা এই ক্ষোভ বা তারা এই কথা বলছেন? আচ্ছা ধরেন এই যে 42 বছর পর বা এই যে এত দীর্ঘ সময় পর যুদ্ধাপরাধের বিচার হলো, এই যে তারা যুদ্ধাপরাধীরা মন্ত্রী হয়েছে, জাতীয় পতাকা তাদের গাইতে হয়েছে, তাদেরকে কেউ যুদ্ধাপরাধের বিচার বা এই যুদ্ধাপরাধী বললেও কি তাচ্ছিল্য ভরে তারা জবাব দিত, আপনার মনে আছে নিশ্চয়ই। তারা জীবনে কল্পনাও করেনি যে তাদের এই পরিণতি হবে, তাই না? এই যে তাদের এই বিচারের আওতায় আসতে হবে এবং ইতিহাসের আস্থা করে তারাই নিক্ষিপ্ত হবে। ধরেন 71 সালে সে তো একটা বীর সন্তান ছিল, যে সে পাকিস্তান রক্ষার জন্য মানুষ মারতেছে। তখন তো পাকিস্তান রক্ষা করাটাই একটা মূল ব্যাপার ছিল। সে তখন পাকিস্তানের ইয়াগুলো দেখেছেন আপনি, কয়েকদিন আগেও পাকিস্তানের একটা ডকুমেন্টারি বের হয়েছে, কি প্রশংসা করেছে। এবং যুদ্ধাপরাধের বিচার যখন চলছিল তাদেরকে এক একজনকে বীর ঘোষণা দিয়ে শাহবাগ পাকিস্তান সরকার স্টেটমেন্ট দিয়েছে। তার মানে কি, পাকিস্তানের কাছে পাকিস্তানের আদর্শই অখণ্ড পাকিস্তান রক্ষা করতে চাওয়ার যারা যারা তার জন্য মানুষ হত্যা করেছে, 30 লাখ মানুষকে হত্যা করেছে, 2.5 লাখ মা বোনকে ধর্ষণ করেছে, তারা তাদের কাছে কিন্তু এখনো বীর। তারা কোনোদিন চিন্তাই করেনি যে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে। এখন ধরেন সেই তারাই তারা হয়তো ভাবতেই পারেনি, ধরেন এখন তারা মনে করতেছে বা তাদের হচ্ছে যে আজকে যুদ্ধাপরাধের বিচার হয়েছে। অবশ্যই যারা যুদ্ধাপরাধের বিচারের দাবি জানিয়েছে তারা প্রত্যেকটি মুক্তিযোদ্ধাদের কাছে, মুক্তিযুদ্ধের আদর্শের মানুষদের কাছে প্রত্যেকেই কিন্তু তারা আজকে বীর সন্তান,
যারা এই দাবিতে সোচ্চার হয়েছে, আন্দোলন করেছে। শাহবাগের প্রত্যেকটা মানুষকে তারা রেসপেক্ট করে। আপনি একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলে দেখবেন, যে কোনো সময় যে কোনো জায়গায়। আমি সারা দেশে যখনই যাই, মুক্তিযোদ্ধা ইভেন যদি বিরোধী চিন্তার রাজনৈতিক দলেরও হয়, বিভিন্ন রাজনৈতিক দল আছে না, সব রাজনৈতিক দল ধরেন সবাই তো আর আমাকে পছন্দ করে না, অপছন্দ করে এরকম, কিন্তু মুক্তিযোদ্ধা এসে কেঁদে দিচ্ছে যে বাবা, মানে এই স্বপ্ন করতেই পারি না, এই স্বপ্নটা হারায় গেছিল যে এই দেশে যুদ্ধাপরাধীরা, এদের আর আবার বিচার হবে, এরা দেখতেছি পতাকা নিয়ে উঠছে, এরা প্রধানমন্ত্রী হচ্ছে, এরা মন্ত্রী হচ্ছে, তাই না? সেই জায়গা থেকে আপনাদের কারণে, তোমাদের কারণে আমরা ওদের বিচার দেখে যেতে পারছি। ওদের কাছে আমরা বীর সন্তান। কারো কারো কাছে মনে হইতেই পারে যে আমি রাজাকার, আমি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই ইতিহাস তো আসলে ধরেন কেউ তৈরি করে দেয় না। ইতিহাস ধরেন আমি বলতে পারবো না যে আমাকে মন্তব্য করেছে সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, এটা আমিও বলতে পারবো না, কারণ এটা আমি তো ইতিহাস লিখবো না, উনিও লিখবেন না। ইতিহাস নিজের মতো করে তৈরি হবে, আমরা ইতিহাসই নির্ধারণ করবে, ইতিহাসের কে রাজাকার ইতিহাসই নির্ধারণ করবে, এই যে হ্যাঁ নির্ধারণ করবে। অবশ্যই 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 অবশ্যই। আমি এই ফাঁকে কিন্তু আবারও আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি কিন্তু আমি একটু আমার কথাই বলি, আমি কিন্তু আওয়ামী লীগকে ভোট দিচ্ছি ওই কারণে যে সে যুদ্ধাপরাধের বিচার করবে, এবং এই বর্তমান প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করেছেন। অনেকে বলেন একটি রাজনৈতিক ভাবে করা হয়েছে, এটি রাজনৈতিক ভাবেই করতে হবে, কেননা এটা তো রাজনৈতিক ভাবে এটা সিদ্ধান্ত নিতে হয়, এটা তো বাজার থেকে সিদ্ধান্ত আসবে না। এবং এই প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে যুদ্ধাপরাধের বিচার করেছেন। আরেকটি বিষয় আজকে আমি কিন্তু এটাও বলতে চাই, শহীদ জননী জাহানারা ইমাম, যার আন্দোলনের ফসলের মাধ্যমে আজকে সেই জায়গায়, সেটা নিয়ে দ্বিমত থাকতে পারে, অনেকেই আছে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার চাইনি, সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা তো সত্য যুদ্ধাপরাধের বিচার চাইতেই হবে। যতদিন না হতো ততদিন এই জাতি কিন্তু কলঙ্ক মুক্ত হতো না। সেই জায়গায় আপনার সাথে আমি একমত। এটা আমার মনে হয় স্বাধীনতা প্রিয় বাঙালি সবসময় তার সাথে একমত। ইমরান সরকার, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, এখন আমি আশা করি যে আপনি হয়তো ভবিষ্যতে এই যে আপনি দৃশ্যমান নয়, আমি আবারও বলছি, সেই দৃশ্যমান হবেন, এবং সেই শাহবাগের যে তেজোদ্দীপ্ত আন্দোলন মানুষ দেখেছে, বাঙালির মানুষ দেখেছে, সেই তেজ নিয়ে আপনি এগিয়ে যাবেন। আর কিছু যদি বলতে চান? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি এই আলোচনার মধ্য দিয়ে অনেকদিন পর প্রথমত হলো যে আপনার সাথে অনেকক্ষণ গল্প হলো, একটা দীর্ঘ সময় ধরে। আপনি যেহেতু আরো নতুন নতুন দায়িত্ব এসেছে আপনার উপর, একদিকে ডয়েচে ভেলে, আরেকদিকে বাংলা ট্রিবিউন, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন একজন সাংবাদিক হিসেবে। খুবই আমি মনে করি যে এই বর্তমান সময়ের সাহসী সাংবাদিকদের মধ্যে একজন। এই কারণে আমি খুব একটা গণমাধ্যমের এই আলোচনা বা এই যে বিভিন্ন ধরনের অনলাইন আলোচনায় খুব একটা কিন্তু যাই না, আপনি খেয়াল করে দেখবেন। তারপরেও আপনি বলার পর আমি কিন্তু আপনাকে না করতে পারিনি, এটা একদমই পুরো সম্পর্কের কারণে, শুধু গণমাধ্যমের কারণে না। তো যদি অন্য কেউ হইতো বা কোনো হইতো, মানে ফর্মাল বিষয় হতো, আমি একদম না করে দিতাম। কিন্তু আমার খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, এবং আমি সবসময় আপনাকে রেসপেক্ট করি। আপনার ভিউজ সবই, আমার ভিউজ সবই হয়তো আমাদের এক না, আমাদের নানান রকম ভিন্ন আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এই যে ভিন্ন চিন্তা বা ভিন্ন মত থাকলেও যে আলোচনা, কথা বলা, কাজ করা, এই যে জিনিসটা, এই বোধটা আমি সবসময় আপনার মধ্যে দেখেছি, এবং আমার এটা আই ডু রেসপেক্ট ফর দ্যাট, খুবই ভালো লাগে। এবং সেটা তো আপনার ভিতরেও দেখেছি আমরা। তো আপনাকে আমি অভিনন্দন জানাবো, এটা আপনি এই প্রসঙ্গ আনেননি, যে আর একটা বিষয় আপনি অভিনন্দন পাবার যোগ্য, যে এই যে এইরকম একটা দুঃসময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যারা অপকর্ম করছে, বিভিন্ন ধরনের কাজ করছে, তাদের সাথে, অনেকের সাথে বড় বড় গণমাধ্যম কর্মীদের, নেতাদের বিভিন্ন রকম ছবি অন্তরঙ্গ দেখা যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে কোনোদিন এখন পর্যন্ত আপনার কোনো ছবি বের হয়নি, ছবি আসতেই পারে, কিন্তু আপনাকে কোনোদিন আমি দেখিনি। আপনাকে এই জন্য আমি প্রথমত অভিনন্দন জানাচ্ছি যে আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো সেই শাহবাগের সময় থেকে আপনাকে আমি চিনি, এবং আপনি তো সেই মানে আপনাদের নেতৃত্বে আপনারা যারা করেছেন সেই আন্দোলন গঠন করেছেন, যেটাকে বলা হয়েছে বাংলাদেশের বসন্ত, এবং বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাসের তো আপনারা অংশ, আপনারা তো ইতিহাস সৃষ্টি করেছেন। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি দৃশ্যমান হন। বন্ধুরা, আপনারা এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে, নিরন্তর ঝর্ণাধারায়।